আমার বাবাকে ছেড়ে দাও আর আমি তোমাকে চালিয়ে দেখাব। মেয়েটি আদালতের মাঝখানে চিৎকার করে উঠল। হাসির ঝড় উঠল। একটা পক্ষাঘাতগ্রস্ত বিচারক, একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে, একটা নির্দোষ বাবাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কেউ কল্পনাও করেনি যে এই কথাগুলো সব কিছু বদলে দেবে আর অসম্ভব হয়ে উঠবে। ওপরের আদালত কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল, যখন ঈশানী শর্মা তার সমস্ত শক্তি দিয়ে দ্বিগুণ দরজাগুলোকে ধাক্কা দিল। চরচর করে উঠল যুদ্ধের ঘোষণার মতো। ২০০ জোড়া চোখ প্রবেশদ্বারের দিকে ঘুরে গেল, যেখানে স্কুলের সংকুচিত ইউনিফর্ম পরা, গালে শুকনো অশ্রু নিয়ে একটা বাচ্চা মেয়ে দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে এগোচ্ছে। শান্ত হও আদালতে, শৃঙ্খলা বজায় রাখো। বিচারক রাঘবেন্দ্র সিং টেবিলে হাতুড়ি পেটাল। তার হুইল চেয়ারটা সামান্য চরচর করে উঠল যখন তারা সামনে ঝুঁকল। তার বাদামি চোখগুলো দশকের পর দশক আদালতে থাকার কারণে কঠিন হয়ে গিয়েছিল। ছোট অনধিকার প্রবেশকারীর ওপর আটকে গেল। একটা নাবালিকাকে শুনানির সময় ভিতরে আসার অনুমতি কে দিয়েছে? কেউ উত্তর দিল না। নিরাপত্তা রক্ষীরা বিভ্রান্ত হয়ে একে অন্যকে দেখল। ঈশানী এত দ্রুত দৌড়েছিল যে তারা তাকে আটকাতে পারল না। এর আগেই সে মেটাল ডিটেক্টর দিয়ে পার হয়ে গিয়েছিল। আমার বাবা নির্দোষ। ঈশানীর গলা প্রোটোকলকে এমন ভাঙল যেন বিদ্যুৎ আকাশকে ছিঁড়ে ফেলে। তোমরা সবাই জানো, কিন্তু কেউ সত্য শুনতে চায় না। আদালত কক্ষে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা তাদের ক্যামেরা বের করল। দর্শক গ্যালারিতে উপস্থিত লোকেরা ফিসফিসাতে লাগল। খাঁচায় ডক্টর ময়ঙ্ক শর্মা হঠাৎ মাথা উঠাল। তার সঙ্গীত চোখগুলো তার মেয়ের সাথে মিলল। তার মুখটা শুকিয়ে গিয়েছিল। কয়েকদিনের দাড়ি আর চোখের নিচে গভীর দাগ, যা বলছিল যে তিনি সপ্তাহের পর সপ্তাহ ঘুমননি। ঈশানী না, তিনি হতাশায় ফিসফিসাল উঠার চেষ্টা করতে, কিন্তু খাঁচা পাহারা দেওয়া অফিসাররা তাকে আটকাল। সরকারি উকিল বরুণ গুপ্ত তুরন্ত উঠে দাঁড়াল, নাটকীয় অন্দাজে তার টাই ঠিক করতে করতে। মাননীয় বিচারক মহোদয়, এটা পুরোপুরি অনিয়মিত। এই বাচ্চাটি আইনি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। আমি অনুরোধ করছি যে এটাকে তুরন্ত সরিয়ে দেওয়া হোক। আর তুমি একটা মিথ্যাবাদী। ঈশানী উকিলের দিকে ঘুরে সঙ্গীত তার ছোট আঙুল দিয়ে ভয় না পেয়ে তার দিকে ইশারা করল। তুমি জানো যে আমার বাবা কাউকে মারেনি। তুমি প্রমাণ বদলে দিয়েছ। আদালত কক্ষে হট্টগোল শুরু হয়ে গেল। বিচারক ১, ২, ৩ বার হাতুড়ি পেটাল। শান্ত হও। নিরাপত্তাকর্মীরা, সঙ্গীত, নাবালিকাকে তুরন্ত সরাও। দুজন নিরাপত্তাকর্মী ঈশানীর দিকে এগোল, কিন্তু সে তাদের থেকে দ্রুত ছিল। সে সোজা বিচারকের মঞ্চের দিকে দৌড়াল, সেই হাতগুলো থেকে বাঁচতে যা তাকে ধরার চেষ্টা করছিল। তার ছোট শরীর উকিলদের চেয়ারগুলোর মাঝখান দিয়ে একটা দৃঢ় ছায়ার মতো স্লিপ করল। মাননীয় বিচারক মহোদয়, আমার বাবা তার সমস্ত জীবন লোকেদের জীবন বাঁচিয়েছেন। তার মুখ থেকে কথাগুলো দ্রুত বেরোচ্ছিল, যখন তাজা অশ্রু তার গাল থেকে বইছিল। সে কেন্দ্রীয় হাসপাতালের সবচেয়ে ভালো সার্জন ছিলেন। তিনি বাচ্চাদের বিনা ফি নিয়ে অপারেশন করতেন, সবাইকে সাহায্য করতেন। বাচ্চা, সঙ্গীত, বোঝো যে এটা একটা ন্যায়ের আদালত। বিচারক রাঘবেন্দ্র সিং নিয়ন্ত্রিত কিন্তু দৃঢ় গলায় বলল। তার হাত তার হুইল চেয়ারের বাহু কড়া করে ধরে রেখেছিল। আবেগ তথ্যগুলোকে বদলায় না। তোমার বাবার উপর চিকিৎসা অবহেলার অভিযোগ, যার ফলে একটা রোগীর মৃত্যু হয়েছে। প্রমাণ প্রমাণ তো জাল করা হয়েছে। ঈশানী অবশেষে মঞ্চের সামনে পৌঁছে গেল, এত কাছে যে সে বিচারকের হাতের উঁচু হয়ে ওঠা শিরা দেখতে পাচ্ছিল। আর তুমি এটা জানো, এই আদালতে প্রত্যেকে এটা জানে। সঙ্গীত, দ্য ময়ঙ্ক শর্মা তার চোখগুলো কড়া করে বন্ধ করল। তার মেয়ে এই বিস্ফোরণ দিয়ে ভবিষ্যতে যে কোনো আপিলের সম্ভাবনাকে ধ্বংস করছে। দ্য মীরারাও তার রক্ষাকারী উকিল ঘাবড়ে উঠে দাঁড়াল। মাননীয় বিচারক মহোদয়, আমি আমার মক্কেলের পক্ষে ক্ষমা চাইছি। নাবালিকা স্পষ্টতই শোকে আছে, কারণ নাবালিকা সত্য বলছে। দর্শক গ্যালারি থেকে একটা বুড়ো গলা উঠল। একটা মহিলা লাঠির সাহায্যে ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমি সেই রাতে হাসপাতালে ছিলাম যখন এই ঘটনা ঘটল। ডা শর্মা সেই লোকটাকে বাঁচানোর জন্য সমস্ত সম্ভব মানুষই প্রচেষ্টা করেছিলেন। শ্রীমতী, তুরন্ত বসে যাও, অন্যথা তোমাকে বাইরে বের করে দেওয়া হবে। বিচারক আদেশ দিল, কিন্তু অন্য লোকেরা উঠতে লাগল। প্রথমে ১, তারপর ৩, তারপর দর্শক গ্যালারিতে ১ ডজন লোক। আমার ছেলের জীবন ডা শর্মার কারণে বেঁচেছে। তিনি আমার স্ত্রীর অপারেশন বিনা টাকায় করেছিলেন। সেই লোকটা হিরো, অপরাধী নয়। হাতুড়ির আগে পেটানো হলো। নিরাপত্তাকর্মীরা দর্শক গ্যালারির দিকে দৌড়াল, যখন আদালতে অরাজকতা ছড়িয়ে পড়ল। এই হট্টগোলের মাঝে ঈশানী পলের সুযোগ নিল। সে বিচারকের মঞ্চের সিঁড়ি উঠে গেল। এর আগেই যে কেউ তাকে আটকাতে পারল না, আর সোজা বিচারক রাঘবেন্দ্র সিংয়ের হুইল চেয়ারের সামনে দাঁড়াল। মাননীয় বিচারক মহোদয়, তার গলা এখন ধীর ছিল, কিন্তু প্রত্যেক শব্দ একটা ধারালো ছুরির মতো হাওয়াকে চিরে যাচ্ছিল।
আমার মা বছরের পর বছর আগে চলে গিয়েছিল। আমার বাবাই আমার কাছে সব কিছু। যদি তুমি আজ তাকে দোষী সাব্যস্ত করো তাহলে তুমি একটা নির্দোষ পরিবারকে ধ্বংস করবে। রাঘবেন্দ্র সিং তার সামনে দাঁড়ানো বাচ্চাটাকে দেখল। একটা মুহূর্তের জন্য তার বাদামি চোখে কিছু চমকালো, কিছু যা ব্যথা বা হয়তো পরিচয়ের মতো লাগছিল। কিন্তু তার মুখটা আবার কঠিন হয়ে গেল। বাচ্চা, ন্যায় আবেগের ওপর ভিত্তি করে নয়, এটা তথ্য এবং প্রমাণের ওপর ভিত্তি করে। আর তোমার বাবার বিরুদ্ধে প্রমাণ আছে। ঈশানী তাকে থামালো। তার গলা আবার উঁচু হয়ে গেল। তুমি কি প্রমাণের কথা বলছো, যখন তোমার নিজের ছেলেকে আমার বাবা বাঁচিয়েছিল? পুরো আদালত কক্ষ জমে গেল। না একটা ফিসফিসানি, না একটা নড়াচড়া। সবার চোখ বিচারকের দিকে উড়ে গেল, যার অভিব্যক্তি নাটকীয়ভাবে বদলে গেল। তার মুষ্টিগুলো হুইলচেয়ারের বাহু কড়া করে ধরে সাদা হয়ে গেল। কি? তুমি কি বললে? তার গলা একটা রুক্ষ ফিসফিসানিতে বেরোল। তোমার ছেলে, মাননীয় মহোদয়। ঈশানী তার স্কুলের ইউনিফর্মের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। বছরের পর বছর আগে, যখন সে ছোট ছিল, একটা দুর্ঘটনা ঘটেছিল। ডাক্তাররা বলেছিল যে সে বাঁচবে না, কিন্তু আমার বাবা অবিরাম 11 ঘণ্টা তার অপারেশন করেছিল। বিনা বিশ্রামে, হার না মেনে তিনি তার জীবন বাঁচিয়েছিলেন। সরকারি উকিল বরুণ গুপ্ত এর রং উড়ে গেল। উকিল মীরা রাও ঈশানীকে তার চোখ চওড়া করে দেখল। এটা জানত না যে বাচ্চাটাকে এই তথ্য কোথা থেকে মিলেছিল। দা ময়ঙ্ক শর্মা খাঁচা থেকে মাথা নাড়ল, জেনে যে তার মেয়ে একটা বিপজ্জনক সীমা পার করেছে। এটা এই মামলার জন্য অপ্রাসঙ্গিক। বিচারক হেঁচকি খেল, কিন্তু তার গলায় সারা অধিকারিতা হারিয়ে গিয়েছিল। আমি করতে পারি না। কি করতে পারো না? ঈশানী একটা পদক্ষেপ আর কাছে এলো। তুমি নিরপেক্ষ হতে পারো না, সঙ্গীত। তুমি সত্য থেকে প্রমাণগুলোকে দেখতে পারো না। তুমি সেখানে বসে সেই লোকটাকে বিচার করছো যে তোমাকে তোমার ছেলে ফিরিয়ে দিয়েছে, আর এখন তুমি তাকে কোনো কিছুর জন্য দোষী সাব্যস্ত করতে যাচ্ছ যা সে করেনি। বাচ্চা, এখন থামো। বিচারক রাঘবেন্দ্র সিং হাত তুলল। তার মুখটা লাল হয়ে গেল। তুমি আদালতের অবমাননা করছো, নিরাপত্তাকর্মী। কিন্তু ঈশানী আগেই অনেক দূরে চলে গিয়েছিল থামার জন্য। তার শিশু মনে এই লোকটাকে বোঝানোর একমাত্র উপায় ছিল শক্তিশালী লোক এবং অসহায় লোককে আলাদা করা, উদাসীনতার দেওয়াল ভাঙার একটা উপায়। সে চেয়ারটা দেখল, বিচারকের চোখ দেখল, আর তারপর সেই শব্দগুলো বলল যা সব কিছু বদলে দেবে। আমার বাবাকে ছেড়ে দাও, আর আমি তোমাকে চালিয়ে দেখাব। যে নীরবতা ছড়িয়ে পড়ল সেটা পরিপূর্ণ ছিল, এত ঘন যে তাকে ছুরি দিয়ে কাটা যেত। আর তারপর যেন কেউ বন্যার দরজা খুলে দিয়েছে। পুরো কক্ষে হাসির ঝড় উঠল। উকিলরা হাসছিল, সাংবাদিকরা হাসছিল, জনসাধারণ হাসছিল, এমনকি নিরাপত্তা কর্মীরাও অবিশ্বাসভরা হাসির আদান প্রদান করছিল। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এইমাত্র একটা এমন লোককে চলার প্রতিশ্রুতি দিয়েছে যে বছরের পর বছর পক্ষাঘাতগ্রস্ত ছিল। এটা অসংলগ্ন ছিল, এটা শিশুসুলভ ছিল, এটা অসম্ভব ছিল। কি তুমি শুনলে? একটা সাংবাদিক হাসির মাঝে তার সহকর্মীকে ফিসফিসাল, সে বিচারককে চালাবে, এটা প্রথম পাতার খবর। বেচারা বাচ্চা, সে হতাশ। দর্শক গ্যালারিতে একটা মহিলা মন্তব্য করল। সরকারি উকিল বরুণ গুপ্তা নিজেকে একটা নিষ্ঠুর হাসির অনুমতি দিল। মাননীয় বিচারক মহোদয়, আমার বিশ্বাস যে এই দৃশ্য অভিযুক্তের পরিবারকে ঘিরে থাকা অস্থির মানসিক অবস্থাকে পুরোপুরি দেখাচ্ছে। আমি অনুরোধ করছি যে এটাকে সাজায় বিবেচনা করা হোক। এমনকি উকিল মীরা রাও হতাশায় তার চোখ বন্ধ করল। তার আগে থেকেই দুর্বল মামলা আদালতের চোখে সঙ্গীত একটা মজাক হয়ে গিয়েছিল। কিন্তু ঈশানী পিছিয়ে গেল না, সে কাঁদল না, সে তার দৃষ্টি নিচু করল না। আমাকে বিশ্বাস করো না? সে শুধু বিচারক রাঘবেন্দ্র সিংয়ের চোখে সোজা তাকিয়ে বলল, তোমরা সবাই হাসো, কিন্তু আমি কিছু এমন জানি যা তোমরা জানো না। আর সেটা কি বাচ্চা? বিচারক ক্লান্ত গলায় জিজ্ঞাসা করল। তার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। তুমি কি জানো যে আমরা সবাই এত বছরের অভিজ্ঞতা সহ জানি না? ঈশানী সামনে ঝুঁকল, এত কাছে যে শুধু বিচারকই তাকে স্পষ্ট করে শুনতে পেল। আমি জানি যে তুমি চলতে পারো। শব্দগুলো একটা নীরব বোমার মতো পড়ল। বিচারক রাঘবেন্দ্র সিংয়ের মুখটা বদলে গেল। তার ত্বক থেকে রং পুরোপুরি উড়ে গেল। তার হাত স্পষ্টভাবে কাঁপতে লাগল। তার চোখ শোক, ভয় এবং কিছু আরও মিশ্রিত আবেগে চওড়া হয়ে গেল, কিছু যা খাঁটি আতঙ্কের মতো লাগছিল। তুমি কি বললে? তার বলা কোনো রকমে শোনা যাচ্ছিল। তুমি চলতে পারো, ঈশানী দোহরালো, এবার এত জোরে যে কাছের উকিলরা শুনতে পেল। আর আমি এটা প্রমাণ করতে পারি। আদালত কক্ষ, যা কয়েক মুহূর্ত আগে হাসিতে গুঞ্জরিত ছিল, এখন গভীর নীরবতা নিয়েছিল। বাচ্চার লহজে কিছু, বিচারকের প্রতিক্রিয়ায় কিছু, মাহুলকে পুরোপুরি বদলে দিয়েছিল। সরকারি উকিল বরুণ গুপ্তা লাফিয়ে উঠে দাঁড়াল। মাননীয় বিচারক মহোদয়, এটা অসংলগ্ন। বাচ্চাটি ভিত্তিহীন অভিযোগ লাগাচ্ছে।
আমি দাবি করছি যে তাকে সরিয়ে দেওয়া হোক আর আদালতের অবমাননার জন্য তার ওপর মামলা চালানো হোক। কিন্তু বিচারক রাঘবেন্দ্র সিং উত্তর দিল না। তিনি ঈশানীকে এমন দেখছিলেন যেন তিনি কোনো ভূত দেখছেন। তার ঠোঁট শব্দ না করে নড়ছিল, তার কপালে ঘাম আসতে লাগল। মাননীয় বিচারক মহোদয়, উকিল মীরারাও বলার সাহস করল, তুমি ঠিক আছো? ঈশানী তার পকেট থেকে কিছু আরও বের করল, একটা ছোট সময় থেকে হলুদ হয়ে যাওয়া খাম। সে এটাকে শক্ত হাতে বিচারকের ডেস্কে রাখল। এটা, সে স্পষ্ট গলায় বলল, একটা পত্র যা আমার বাবা কখনো দেখাতে চাননি। তিনি আমাকে বলেছিলেন যে রোগীদের রহস্য পবিত্র হয়, কিন্তু আমি ডাক্তার নই, আর আমার বাবা কোনো কিছুর জন্য জেল যাবেন না, যা তিনি করেননি। বিচারক খামটাকে এমন দেখলেন যেন সেটা কোনো বিষাক্ত সাপ। তিনি তাকে ছোঁননি, খোলেননি, কিন্তু হলে প্রত্যেকে দেখতে পেল যে তিনি সেই খামটাকে চেনেন। এটা কি? উকিল মঞ্চের দিকে এগোতে জিজ্ঞাসা করল। এটা সত্য। ঈশানী পুরো হলের মুখোমুখি হয়ে ঘুরে উত্তর দিল, আমার বাবা এই রহস্যকে বছরের পর বছর লুকিয়ে রেখেছেন, কিন্তু যদি সবাই মিথ্যের ওপর ভিত্তি করে তার জীবনকে ধ্বংস করতে যাচ্ছে, তাহলে আমি সত্য বলে তার জীবন বাঁচাব। সে আবার বিচারকের দিকে দেখল, যিনি এখন তার হুইলচেয়ারে স্পষ্টভাবে কাঁপছিলেন। সেই খামে মেডিকেল রেকর্ড আছে যা প্রমাণ করে যে তোমার পক্ষাঘাত আসল নয়। এতে সেই পরীক্ষার ফলাফল আছে যা আমার বাবা তখন করেছিলেন যখন তুমি তাদের থেকে রহস্য রাখার ভিক্ষা চেয়েছিলে, যখন তুমি তাদের থেকে কিছু না বলার বিনতি করেছিলে। কারণ শান্ত হও। হাতুড়ি এত জোরে পেটানো হলো যে সেটা ভেঙে গেল। বিচারক রাঘবেন্দ্র সিং উঠে দাঁড়াল। না, থামো। তিনি এখনও বসেছিলেন, কিন্তু তার পুরো শরীর সামনে ঝুঁকেছিল, গলার মাংসপেশি টান টান ছিল, চোখ রক্তে সন্তৃপ্ত ছিল। নিরাপত্তাকর্মী, এই বাচ্চাটাকে তুরন্ত সরাও আর সেই খামটাকে জব্দ করো। কিন্তু ঈশানী দ্রুত ছিল। সে খামটাকে ধরল আর তার মাথার ওপর তুলে ধরল। যদি কেউ আমাকে ছোঁয়, তাহলে আমি এটাকে পুরো আদালতের জন্য, পুরো প্রেসের জন্য, পুরো দেশের জন্য জোরে পড়ব। নিরাপত্তাকর্মীরা তুরন্ত থেমে গেল। সাংবাদিকরা পাগলপনায় তাদের ক্যামেরা চালাচ্ছিল। সরকারি উকিল বরুণ গুপ্ত বাচ্চা আর বিচারকের মাঝে দেখছিল, স্পষ্টভাবে বিভ্রান্ত যে আসলে চলছে কি। খাঁচা থেকে ময়ঙ্ক শর্মা ভয়ে ফিসফিসাল, ঈশানী না, দয়া করে এমন করো না। কিন্তু তার মেয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল, আমি একটা সওদা করব। মাননীয় বিচারক মহোদয়, সে একটা শান্তির সাথে বলল, যা তার বয়সের সাথে মানানসই নয়। আমার বাবাকে এক্ষুনি আজাদ করো। স্বীকার করো যে এই মামলা একটা ধোঁকা, আর আমি এই খামটাকে ধ্বংস করব। তোমার রহস্য আমার সাথে মরবে, কিন্তু যদি তুমি আজ আমার বাবাকে দোষী সাব্যস্ত করো, তাহলে পুরো দুনিয়া তোমার সম্পর্কে সত্য জানবে। পুরো আদালত কক্ষ শ্বাস লুখেছিল। এটা এখন ময়ঙ্ক শর্মার মামলা নয়, এটা কিছু আরও অনেক বড় হয়ে গিয়েছিল, কিছু যার কোনো আশা করেনি। বিচারক রাঘবেন্দ্র সিং তার সামনে দাঁড়ানো বাচ্চাটাকে দেখল, তারপর সাংবাদিকদের দেখল, তারপর সেই খামটাকে দেখল যা সে একটা অস্ত্রের মতো ধরে রেখেছিল। তার ক্যারিয়ার, তার প্রতিষ্ঠা, তার পুরো জীবন একটা বাচ্চার হাতে একটা সুতোয় ঝুলেছিল। তুমি বোঝো না যে তুমি কি করছো? তিনি ভাঙা গলায় ফিসফিসাল। আমি পুরোপুরি বুঝি, ঈশানী উত্তর দিল। আমি আমার বাবাকে বাঁচাচ্ছি, যত কিছু দাম চোকাতে হোক। আর সেই মুহূর্তে, যখন ক্যামেরাগুলো প্রত্যেক মুহূর্তকে ধরে রাখছিল, যখন পুরো আদালত কক্ষ শ্বাস রোখে অপেক্ষা করছিল, বিচারক রাঘবেন্দ্র সিং কিছু এমন করল যার কোনো আশা করেনি। তিনি কাঁদতে লাগলেন। বিচারক রাঘবেন্দ্র সিংয়ের গালে অশ্রু গুড়িয়ে পড়ছিল যখন আদালতের নীরবতা অসহ্য হয়ে উঠল। এটা সাধারণ অশ্রু নয়, এটা শোঁ শোঁ করে কাঁদছিল, যা তার কাঁধগুলোকে নাড়াচ্ছিল, যা তার হুইলচেয়ারকে সামান্য কাঁপাচ্ছিল। সেই হলে কেউ কখনো কোনো বিচারককে এমন ভাঙতে দেখেনি। মাননীয় বিচারক মহোদয়, সরকারি উকিল বরুণ গুপ্ত পুরোপুরি হতবুদ্ধি হয়ে হেঁচকি খেল। কিভাবে এগোনো? তোমাকে বিরতির দরকার। কিন্তু বিচারক উত্তর দিলেন না। তিনি তার হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিলেন, তার আঙুলগুলো তার কপালে চাপ দিচ্ছিল, যেন তিনি ভিতর থেকে আসা ব্যথাকে আটকাতে চান। ঈশানী এখনও হলুদ খামটাকে উঁচু করে ধরেছিল। প্রথমবার তার বুকে সন্দেহের ব্যথা অনুভব করল। বাবা সবসময় বলেন যে একটা ডাক্তারকে কখনো বিশ্বাসঘাত করতে হয় না, যত কিছু হোক। কিন্তু তিনি আমাকে এটাও শিখিয়েছেন যে সত্য চুপ থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন অন্যায় জিতছে। ময়ঙ্ক শর্মা খাঁচা থেকে তার মেয়েকে ধ্বংসাত্মক গর্ব এবং পূর্ণ আতঙ্কের মিশ্রণে দেখছিলেন। তিনি ঠিকঠাক জানতেন যে সেই খামে কি আছে। তিনি সেই রহস্যের ভার জানতেন, আর জানতেন যে যদি ঈশানী এটাকে উন্মোচিত করে, তাহলে সে সেই লোকটাকে ধ্বংস করবে যার সবকিছুর পরেও একটা গল্প ছিল বলার জন্য। ঈশানী, তিনি ভাঙা গলায় ডাকলেন, বেটি,
দয়া করে সেই খামটা নিচে রাখো। আমি তোমার জন্য এটা চাই না, কিন্তু আমি তোমার জন্য এটা চাই বাবা। সে তার দিকে ঘুরল, তার নিজের চোখ অশ্রুতে ভরে গেল। আমি তোমাকে জেল যেতে দেব না, আমি এই দুনিয়ায় যা কিছু বাকি আছে তাকে হারাতে দেব না। হয়তো দর্শক গ্যালারি থেকে একটা বুড়ো গলা কথা কাটল। সেই বয়স্ক মহিলা ছিল যে আগে উঠে দাঁড়িয়েছিল। এখন সে ধীরে ধীরে সামনের দিকে চলছিল, তার লাঠির সাহায্যে। হয়তো আমাদের সবাইকে কাউকে বিচার করার আগে পুরো গল্প শোনার দরকার। তুমি কে? সরকারি উকিল জিজ্ঞাসা করল, প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষতি থেকে স্পষ্টভাবে ঘাবড়ে যাওয়া। আমার নাম শ্রীমতী গীতা দেবী। বয়স্ক মহিলা সেই রেলিংয়ে পৌঁছল যা জনসাধারণকে আইনি এলাকা থেকে আলাদা করে। আমি ৪০ বছর কেন্দ্রীয় হাসপাতালে নার্স ছিলাম। আমি সেই রাতে ডক্টর শর্মার কাছে উপস্থিত ছিলাম যখন এটা সব শুরু হয়েছিল। ডক্টর শর্মার মামলা, আর সে বিচারকের দিকে অর্থপূর্ণভাবে দেখল। অন্য ঘটনাগুলো যা কিছু লোক ভুলতে পছন্দ করে। বিচারক রাঘবেন্দ্র সিং অবশেষে তার হাতগুলো তার মুখ থেকে সরাল। তার চোখ লাল ফোলা ছিল, কিন্তু এখন তাতে কিছু আরও ছিল, হয়তো পদত্যাগ বা হয়তো স্বস্তি। শ্রীমতী দেবী, তার গলা রুক্ষ বেরোল, দয়া করে না। কি মাননীয় মহোদয়? বয়স্ক মহিলা তাকে নম্রতার সাথে কিন্তু দৃঢ়ভাবে থামাল। সত্য বলো না, যা কিছু আমরা এই বছরগুলোতে চুপ ছিলাম তাকে উন্মোচিত করো না। চারপাশে দেখো, সেই সাহসী বাচ্চাটাকে দেখো যে তার বাবাকে বাঁচানোর জন্য তার নিষ্পাপতাকে ধ্বংস করতে প্রস্তুত। আমরা কি সত্যি এই সার্কাসকে চালিয়ে যেতে দেব? উকিল মীরা, রক্ষা উকিল, সতর্কতার সাথে ঈশানীর কাছে পৌঁছল। ছোট, আমাকে খাম দাও। প্রমাণ পেশ করার আইনি উপায় আছে যা বিনা আইনি উপায়ে কাজ করেনি। ঈশানী খামটাকে তার বুকে চেপে ধরে পিছিয়ে গেল। আমার বাবা আইনি উপায়ে বিশ্বাস করেছিলেন, উকিল করেছিলেন, প্রমাণ পেশ করেছিলেন, সব কিছু ঠিক করেছিলেন, আর তবু তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে কারণ তার বিরুদ্ধে প্রমাণ খুব শক্তিশালী। সরকারি উকিল বরুণ গুপ্ত কিছু সংযম অর্জন করে হস্তক্ষেপ করল। রুগী অপারেশন টেবিলে মারা গিয়েছে, মেডিকেল রিপোর্ট স্পষ্ট অবহেলা দেখাচ্ছে। ডক্টর শর্মা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ডক্টর শর্মা একমাত্র সম্ভব সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীমতী গীতা দেবীর গলা একটা চাবুকের মতো হাওয়াকে ছিঁড়ে গেল। সেই লোকটা অত্যধিক অভ্যন্তরীণ রক্তস্রাব নিয়ে হাসপাতালে এসেছিল। ডক্টর ময়ঙ্কের আগে ৩ ডাক্তার তার অপারেশন করতে অস্বীকার করেছিল, কারণ তারা জানত যে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য ছিল। একের পর এক আরও লোক উঠতে লাগল। একই রকমের গল্পগুলো আদালতকে ভরে দিল। তিনি আমার স্ত্রীর অপারেশন করেছিলেন যখন কেউ আর ঝুঁকি নিতে চায়নি। তিনি আমার বাচ্চাকে বাঁচিয়েছিলেন যখন অন্য ডাক্তাররা তাকে ছেড়ে দিয়েছিল। সেই লোকটা হিরো, অপরাধী নয়। হাতুড়ি দুর্বলভাবে পেটানো হল। বিচারক রাঘবেন্দ্র সিংয়ের কাছে আর হলকে নিয়ন্ত্রণ করার শক্তি ছিল না। তিনি পরাজয়ের অভিব্যক্তিসহ সাক্ষীদের পুরো প্যারেডকে দেখছিলেন। দেখো, মাননীয় বিচারক মহোদয়ে, ঈশানী আবার মঞ্চের কাছে এলো। খামটা এখনও তার হাতে শক্ত করেছিল। এই সব লোক জানে যে আমার বাবা আসলে কে, কিন্তু এই হলে আরও কেউ আছে যে এটাকে খুব ভালো করে জানে, কেউ যে তাকে সবকিছু দেয়। বিচারক চোখ বন্ধ করল। দয়া করে বাচ্চা, এমন করো না। তাহলে তুমি সঠিক কাজ করো। ঈশানী খামটা ডেস্কে রাখল, কিন্তু তার হাত সেটার উপর রাখল। আমার বাবার সম্পর্কে সত্য বলো, এই অন্যায়পূর্ণ মামলাকে শেষ করো, আর আমি তোমার রহস্য চিরকালের জন্য রাখব। এটা এত সহজ নয়। বিচারক চোখ খুঁড়িল, আর প্রথমবার তাতে সত্যিকালের পীড়া ছিল। কিছু কথা আছে যা তুমি বোঝো না। এমন কারণ আছে যার কারণে এই মামলা চালিয়ে যেতে হবে। কারণ? ঈশানী তার মাথা ঝুঁকালো। বা ধমকি যে নীরবতা ছড়িয়ে পড়ল সেটা বিদ্যুতের ছিল। সরকারি উকিল বরুণ গুপ্তের মুখ স্পষ্টভাবে ফ্যাকাশে হয়ে গেল। উকিল মীরা রাও শ্রীমতী গীতা দেবীর সাথে একটা দ্রুত দৃষ্টি বিনিময় করল, আর খাঁচা থেকে শর্মা অনুভব করল যে ধাঁধার একটা টুকরো অবশেষে তার জায়গায় এসেছে। তুমি আমার বাবাকে দোষী সাব্যস্ত করতে চাও না, ঈশানী ধীরে ধীরে বলল, যেন সে একটা ধাঁধা সমাধান করছে। কেউ তোমাকে বাধ্য করছে। ঈশানী, এখন থামো। তার বাবা ওঠার চেষ্টা করল, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে বসিয়ে রাখল। সেই পথে যেও না, এটা বিপজ্জনক। কার জন্য বিপজ্জনক? আদালতের দরজা থেকে একটা নতুন গলা গুঞ্জরিত হল। সবাই ঘুরে একটা লম্বা লোক দেখতে লাগল। প্রায় ৫০ বছরের দামি স্যুটে আত্মবিশ্বাস ভরা পদক্ষেপে ভিতরে আসছে। তার উপস্থিতি হলকে এমন ভরে দিল যে লোকেরা স্বাভাবিকভাবে আলাদা হয়ে গেল। মিথ্যাবাদীদের জন্য বিপজ্জনক, বা সেই লোকদের জন্য বিপজ্জনক যারা সত্য বলতে প্রস্তুত? শ্রীমান আকাশ বর্মা। সরকারি উকিল বরুণ গুপ্ত নামটা এমন বলল যেন সেটা বিষ। তুমি এখানে কি করছো? এটা একটা বন্ধ আদালত। আমি উকিল। আকাশ বর্মা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আর আমাকে এইমাত্র ময়ঙ্ক শর্মার প্রতিনিধিত্ব করার জন্য নিয়োগ করা হয়েছে। তার রক্ষা উকিল হিসেবে আমার প্রথম কাজ এই পুরো মামলাকে বাতিল করার প্রস্তাব পেশ করা, যা প্রক্রিয়াগত ম্যানিপুলেশনের প্রমাণের উপর ভিত্তি করে। উকিল মীরা রাও বিরোধিতা করার জন্য তার মুখ খুলল, কিন্তু বর্মা একটা হাত তুলল। উকিল রাও, বিনা কোনো অপরাধের।
কিন্তু তোমাকে এই মামলায় ঠিক সেই জন্যই নিয়োগ করা হয়েছিল কারণ তোমার কাজের ভার তোমাকে কম প্রভাবশালী করে। এটা কোনো সংযোগ নয়, এটা পরিকল্পিত ছিল। পরিকল্পিত? বিচারক রাঘবেন্দ্র সিং সামনে ঝুঁকল। শ্রীমান বর্মা, তুমি খুব গুরুতর অভিযোগ লাগাচ্ছ। বিনা প্রমাণের? বিনা প্রমাণের। বর্মা তার পকেট থেকে একটা ডিভাইস বের করল। আমার কাছে রেকর্ডিং আছে। সরকারি উকিল বরুণ গুপ্ত এবং কিছু ব্যক্তির মাঝে কথোপকথন, যারা ছায়ায় থাকতে পছন্দ করে। এমন কথোপকথন যেখানে শর্মাকে দোষী সাব্যস্ত করার জন্য ঠিকঠাক পরিকল্পনা করা হয়েছে, যত সত্যিই হোক না কেন। আদালত কক্ষে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। সরকারি উকিল বরুণ গুপ্ত লাফিয়ে উঠে দাঁড়াল। তার মুখ লাল ছিল। এটা একদম মিথ্যা। আমি দাবি করছি যে সেই ডিভাইসকে তুরন্ত জব্দ করা হোক। তোমার ব্যক্তিগত কথোপকথনে পৌঁছানোর কোনো আইনি উপায় নেই যাতে কোনো নির্দোষকে ফাঁসানোর ষড়যন্ত্র জড়িত। তুমি ঠিক বলছ। উকিল বর্মা একটা ভ্রু তুলল। আমার কাছে এটা আইনি উপায় নেই, কিন্তু এটা এখানে আছে, আর এটা তারিখ, সময় এবং নামসহ পূর্ণ। ঈশানী নতুন আসা ব্যক্তিকে অবাক এবং সন্দেহের মিশ্রণে দেখল। তুমি আসলে কে? তুমি আমার বাবার সাহায্য কেন করছ? আকাশ বর্মা সোজা তার দিকে দেখল, আর প্রথমবার তার অভিব্যক্তি নরম পড়ল। কারণ, ছোট, তোমার বাবা একবার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন বাঁচিয়েছিলেন, যাকে ডাক্তাররা ছেড়ে দিয়েছিল। কে? ঈশানী জিজ্ঞাসা করল। আমার মেয়ে। বর্মা শুধু উত্তর দিল, বছরের পর বছর আগে যখন সে তোমার বয়সের ছিল, তাকে মস্তিষ্ক ধমনী বিস্ফোরণ, ব্রেন অ্যানিউরিজম হয়েছিল। ডক্টর শর্মা তার অপারেশন করেছিলেন যখন 5টা আলাদা সার্জন বলেছিল যে এটা অসম্ভব। আজ সে মেডিকেল পড়ছে কারণ সে সেই লোকটার মতো হতে চায় যে তাকে দ্বিতীয় জীবনের সুযোগ দিয়েছে। ঈশানীর গাল থেকে অশ্রু বইতে লাগল। তাহলে আরও লোক আছে যাদের আমার বাবা বাঁচিয়েছে? শত শত। শ্রীমতী গীতা দেবী হস্তক্ষেপ করল। তার ক্যারিয়ার জুড়ে ডক্টর শর্মা শত শত লোকের জীবন বাঁচিয়েছে, যাদের অন্য ডাক্তাররা হারানো মামলা মনে করত, কিন্তু এটা তাকে শত্রুও তৈরি করেছে। শত্রু? উকিল মীরারাও অবশেষে তার গলা পেল। তুমি কি বলছো যে এই মামলা একটা প্রতিশোধ? শুধু প্রতিশোধ নয়। বর্মা হলের কেন্দ্র পর্যন্ত চলে গেল। তার গলা এমন গুঞ্জরিত যে প্রত্যেকে শুনতে পেল। এটা একটা বার্তা, সব ডাক্তারদের জন্য একটা বার্তা, যারা মনে করে যে তারা তাদের রোগীদের লাভের ওপর রাখতে পারে, সেই লোকদের জন্য যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঘুষ প্রত্যাখ্যান করে, সেই লোকদের জন্য যারা ভ্রষ্ট চিকিৎসা প্রথার রিপোর্ট করে। এটা খুব গুরুতর অভিযোগ, বিচারক রাঘবেন্দ্র সিং বলল, কিন্তু তার গলায় দৃঢ় বিশ্বাসের অভাব ছিল। আর আমি প্রত্যেকটাকে প্রমাণ করতে পারি। বর্মা রক্ষা টেবিলে একটা ব্রিফকেস রাখল। কিন্তু প্রথমে, মাননীয় বিচারক মহোদয়, আমাকে তোমার থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার। তুমি কি সত্যকে সামনে আসতে দেবে বা এই নাটকের অংশ হয়ে থাকবে? বিচারক বর্মাকে দেখল, তারপর ঈশানীকে দেখল, যে এখনও হলুদ খামটা ধরেছিল, তারপর দর্শক গ্যালারিতে ডজনের লোককে দেখল। সব তাকে আশা এবং প্রার্থনার সাথে দেখছিল। শেষ, তার চোখ ডক্টর মায়াঙ্ক শর্মার ওপর আটকে গেল। ডক্টর শর্মা, তিনি ধীরে ধীরে বলল, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ। বছরের পর বছর আগে যখন দেশের সেরা বিশেষজ্ঞরা বলেছিল যে কোনো আশা নেই, তুমি একটা উপায় খুঁজে পেলে। তুমি ঘণ্টার পর ঘণ্টা অপারেশন করলে, বিশ্রাম নিতে অস্বীকার করলে, হার মানতে অস্বীকার করলে। পুরো আদালত কক্ষ পূর্ণ নীরবতায় শুনছিল। সেই অপারেশনের পর বিচারক চালিয়ে গেল, তার গলা ভাঙছিল। তুমি আমার সাথে একান্তে দেখা করলে, আমাকে কিছু দেখালে, কিছু যা তুমি আমার ছেলের প্রি অপারেটিভ পরীক্ষার সময় খুঁজে পেয়েছিলে, আমার সম্পর্কে কিছু। ঈশানী বাক্যটা সম্পূর্ণ করল। বিচারক ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু তুমি এটাও ব্যাখ্যা করলে যে তুমি এটাকে পাবলিক কেন করতে পারো না। তোমাকে সেই রহস্য কেন রাখতে হবে? কারণ যদি দুনিয়াকে জানা যায় যে আমার পক্ষাঘাত স্থায়ী নয়, যে আমি বছরের পর বছর এই চেয়ারে পুরোপুরি শারীরিক কারণে নই, তাহলে আমি আমার চাকরি হারাতাম। আকাশ বর্মা ধীরে বলল, তোমার প্রতিষ্ঠা, যা কিছু তুমি তৈরি করেছিলে, সব কিছু। কিন্তু এটা সব নয়। শ্রীমতী গীতা দেবী তার গলা কাঁপতে যোগ করল, নয় কি, মাননীয় বিচারক মহোদয়? বিচারক রাঘবেন্দ্র সিং চোখ বন্ধ করল। যখন তিনি তাদের আবার খুলল, তাহলে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। না, তিনি স্বীকার করলেন, এটা সব নয়। সত্যটা হলো যে আমার দুর্ঘটনার পর আমাকে ইন্স্যুরেন্স থেকে কোটি কোটি ক্ষতিপূরণ মিলেছিল। একটা ক্ষতিপূরণ এই ভিত্তিতে যে আমি কখনো চলতে পারব না। যদি দুনিয়াকে জানা যায় যে এটা সত্য নয়, তাহলে আমাকে সেই সব টাকা ফিরিয়ে দিতে হতো। টাকা যা আমি আগেই আমার ছেলের চিকিৎসায়, আমার মেয়েদের শিক্ষায়, আমার পরিবারকে বজায় রাখতে খরচ করেছিলাম। তাহলে ডক্টর শর্মা তোমার রহস্য রেখেছিলেন, ঈশানী বলল, তোমার পরিবারকে রক্ষা করার জন্য। হ্যাঁ, বিচারক মাথা নাড়ল। আর আমি শপথ করেছিলাম যে আমি সেই দয়াকে কখনো ভুলব না,
যে যদি আমি কখনো তার সাহায্য করতে পারি তাহলে আমি বিনা দ্বিধায় করব। তাহলে তার সাহায্য করো। এখন ঈশানী খামটা সোজা বিচারকের হাতে রাখল। সেই লোকটা হও যার ওপর আমার বাবা বিশ্বাস করেছিলেন, নিরপেক্ষ হও। রাঘবেন্দ্র সিং কাঁপা হাতে খামটা নিল। তিনি তাকে দীর্ঘকাল দেখল। তারপর আদালতে সবার অবাক চোখের সামনে তিনি তাকে অর্ধেক ছিঁড়ে দিল। এই রহস্য তিনি দৃঢ় গলায় বলল, এখানে এবং এখনই মরে। তুমি ঠিক হও বাচ্চা। এই মামলা একটা ধোঁকা, আর আমি এটাকে এত দূর যেতে দেওয়ায় একটা কাপুরুষ ছিলাম। তিনি সরকারি উকিল বরুণ গুপ্তার দিকে ঘুরল, যে ক্রমবর্ধমান ভয়সহ সবকিছু দেখছিল। উকিল ডক্টর শর্মার বিরুদ্ধে তোমার প্রমাণের উপর অনেক বিশ্বাসযোগ্য সাক্ষী প্রশ্ন উঠিয়েছে। তোমার মামলা একটা একক ডাক্তারের সাক্ষ্যের উপর ভিত্তি করে, যার বিশ্বাসযোগ্যতা এখন সন্দেহে আছে। আর যদি শ্রীমান বর্মার কাছে সত্যিই প্রক্রিয়াগত ম্যানিপুলেশনের প্রমাণ থাকে, মাননীয় বিচারক মহোদয়, এটা অসংলগ্ন। গুপ্ত চিৎকার করল, তুমি শুধু সেই জন্য একটা মামলা বাতিল করতে পারো না কারণ একটা বাচ্চা একটা আবেগীয় তামাশা করেছে। প্রক্রিয়াগত নিয়ম ন্যায়ের সেবার জন্য হয়। বিচারক তাকে থামালো, তাকে বাধা দেওয়ার জন্য নয়। আর এখন আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই আদালতে ন্যায়ের সেবা হচ্ছে না। তিনি তার হাতুড়ি তুলল। এই মামলা, তিনি ঘোষণা করলেন, প্রক্রিয়াগত হেরফের এবং জাল প্রমাণের অভিযোগের পূর্ণ তদন্ত হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। হাতুড়ি পড়ল, তার গলা গর্জনের মতো গুঞ্জরিত হল। আদালতে হট্টগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা তাদের ফোনে চিৎকার করে দরজার দিকে দৌড়াচ্ছিল। জনসাধারণ আনন্দে চিৎকার করছিল। সরকারি উকিল বরুণ গুপ্ত রাগে কাগজ হাওয়ায় ছুঁড়ে ফেলছিল। আর অরাজকতার মাঝে ঈশানী তার বাবার দিকে দৌড়াল। নিরাপত্তা কর্মীরা ঘটনার মোড় থেকে বিভ্রান্ত হয়ে তাকে আটকাতে পারল না যখন সে রেলিং লাফিয়ে ময়ঙ্ক শর্মার বাহুতে লাফিয়ে পড়ল। তিনি তাকে ধরল, তাকে এত কড়া করে গলা লাগাল যেন তিনি তাকে তার ভিতরে শোষণ করতে চান। তুমি করে দেখিয়েছ আমার সাহসী। তিনি তার চুলে ফিসফিসাল। তুমি করে দেখিয়েছ? না বাবা, সে তার বুক থেকে শোঁসো করে বলল, তুমি করেছ। তুমি বিচারককে বাঁচিয়েছ, তুমি সবাইকে বাঁচিয়েছ। আমি শুধু এটা নিশ্চিত করেছি যে তাদের মনে থাকুক। কিন্তু যখন বাবা আর মেয়ে গলা মিলিয়েছিল, তাহলে কেউ আদালতের পিছনের অংশ থেকে দেখা কালো আকৃতির উপর লক্ষ্য করেনি। একটা লোক যে পুরো প্রক্রিয়ার সময় উপস্থিত ছিল, সতর্কতার সাথে নোট নিচ্ছিল, প্রত্যেক শব্দ রেকর্ড করছিল। এই মামলা স্থগিত করা হয়েছে, কিন্তু যুদ্ধ এখনও শুরু হয়েছে। আর যে শক্তিগুলো ময়ঙ্ক শর্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তারা এত সহজে হার মানবে না। সন্ধ্যা শহরের উপর নেমে এসেছে যখন ঈশানী আর তার বাবা অবশেষে আদালত থেকে বাইরে বেরোল। সাংবাদিকরা ক্ষুধার্ত ঝাঁকের মতো তাদের অপেক্ষা করছিল। ক্যামেরা ঝলকাচ্ছিল, মাইক্রোফোন টেন্টাকেলের মতো প্রত্যেক শব্দ ধরার জন্য ব্যাকুল ছিল। ডক্টর শর্মা, মামলার স্থগিত হওয়ার পর তুমি কেমন অনুভব করছো? ঈশানী, কি এটা সত্য যে তুমি বিচারককে ব্ল্যাকমেল করেছ? ডাক্তার, কি বিচার ব্যবস্থায় ভ্রষ্টাচার আছে? আকাশ বর্মা তাদের আর প্রেসের মাঝে একটা ঢালের মতো উদ্ভূত হল। তার প্রভাবশালী উপস্থিতি অরাজকতাকে দূর করল। কোনো মন্তব্য নেই। আমার মক্কেল তদন্ত শেষ হওয়া পর্যন্ত কোনো বিবৃতি দেবেন না। একটা কালো গাড়ি ফুটপাথে অপেক্ষা করছিল। বর্মা তাদের দ্রুত ভিতরে পৌঁছে দিল, দরজা বন্ধ করল। ঠিক যখন একটা সাংবাদিক তার মাইক্রোফোন ভিতরে ঢোকানোর চেষ্টা করছিল। গাড়িটা দ্রুত চলে গেল, মিডিয়া সার্কাসকে পিছনে ছেড়ে। গাড়ির ভিতরে ঈশানী অবশেষে নিজেকে কাঁপতে অনুমতি দিল। অ্যাড্রেনালিন, যা ঘণ্টার পর ঘণ্টা তার সাহসকে বজায় রেখেছিল, বাষ্পীভূত হয়ে গেল। তাকে ক্লান্ত আর ভয় পাওয়া ছেড়ে দিল। ময়ঙ্ক তাকে তার বুক থেকে লাগিয়ে রাখল। তার শান্ত শোঁসো কান্না অনুভব করছিল, যা সে অনেক কাল ধরে আটকে রেখেছিল। এটা সব শেষ হয়ে গিয়েছে আমার সাহসী। তিনি তার মাথায় চুমু খেয়ে ফিসফিসাল। এটা সব শেষ হয়ে গিয়েছে। কি সত্যি বাবা? ঈশানীর ভাঙ্গা গলা তার হৃদয়কে ছিঁড়ে ফেলল। বা এটা এখনও শুরু হচ্ছে? ময়ঙ্ক বর্মার সাথে একটা দৃষ্টি বিনিময় করল, যে গম্ভীর অভিব্যক্তিসহ গাড়ি চালাচ্ছিল। দুজনেই উত্তর জানত, কিন্তু কেউ এটাকে জোরে বলতে চায়নি। গাড়িটা তাদের বাড়ির দিকে যায়নি। তার বদলে বর্মা তাদের শহরের বাইরে একটা আলাদা ভবনে নিয়ে গেল। একটা জায়গা যা নির্জন লাগছিল, কিন্তু যার জানালা থেকে ধীর আলো ঝলকাচ্ছিল। আমরা কোথায়? ময়ঙ্ক জিজ্ঞাসা করল যখন গাড়িটা থামল। একটা নিরাপদ জায়গায়। বর্মা ইঞ্জিন বন্ধ করতে উত্তর দিল, আমাকে তোমাকে কিছু দেখাতে হবে, কিছু যাই মামলার সম্পর্কে তোমার সব বিশ্বাসকে বদলে দেবে। তারা একটা সাইড ডোর দিয়ে ভিতরে গেল। ভিতরের অংশ আশ্চর্যজনকভাবে আধুনিক ছিল। কম্পিউটার, অনেক স্ক্রিন, ধাতুর ফাইলিং ক্যাবিনেট। এটা একটা ব্যক্তিগত তদন্ত অফিসের মতো লাগছিল। একটা যুবতী মহিলা, প্রায় ৩০ বছরের, যখন তারা ভিতরে এলো তাহলে দৃষ্টি তুলল। তার চুল উঁচু জুড়ায় বাঁধা ছিল, আর সে মোটা ফ্রেমের চশমা পরা ছিল। তার ডেস্কে ডজনের ছবি, দস্তাবেজ আর লাল সুতো দিয়ে যুক্ত নোট ছিল। ডক্টর শর্মা, ঈশানী, বর্মা পরিচয় করালো। এটা বৈশালী দুবে।
ব্যক্তিগত গোয়েন্দা আর সেই ব্যক্তি যে মাসের পর মাস এই ষড়যন্ত্রকে উন্মোচিত করছে। মাস? ময়ঙ্ক ভ্রু কুচকে। কিন্তু আমার উপর তো এখনও ৮ সপ্তাহ আগে অভিযোগ লাগানো হয়েছে। কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক আগে শুরু হয়েছে। প্রায় ১ বছর আগে বৈশালী চশমা ঠিক করতে বলল। সে একটা স্ক্রিনের দিকে ইশারা করল, যেখানে একটা বয়স্ক ব্যক্তির ছবি দেখা যাচ্ছিল। রূপালী চুল, দামি স্যুট, একটা শিকারীর মতো অভিব্যক্তি। তুমি কি এই লোকটাকে চেনো, ডক্টর শর্মা? ময়ঙ্ক ছবিটা অধ্যয়ন করল আর অনুভব করল যে তার রক্ত জমে গেল। এটা ঈশ্বর প্রসাদ, ফিনিক্স ফার্মাসিউটিক্যালসের সিইও। একদম। বৈশালী কিবোর্ড ছুঁয়ে আর ছবি দেখালো। দেশের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে একটা, আর তোমার নম্বর এক ব্যক্তিগত শত্রু। আমি বুঝি না। ঈশানী বিভ্রান্ত হয়ে ছবিগুলো দেখল। দাওয়ার সাথে একটা সজ্জন আমার বাবাকে কেন আঘাত করতে চাইবে? বৈশালী বাচ্চার লেভেলে হাঁটুটিকে বসল। অনেক সময় আগে তোমার বাবা কিছু ভয়ঙ্কর আবিষ্কার করেছিল। ফিনিক্স ফার্মাসিউটিক্যালস পাবলিক হসপিটালগুলোকে ত্রুটিপূর্ণ দাওয়া বিক্রি করছিল। এমন দাওয়া যা ঠিক করে কাজ করে না, কিন্তু তৈরিতে সস্তা ছিল। তোমার বাবা এর অভিযোগ করেছিল আর আমাকে এর জন্য শুলিতে চড়ানো হয়েছিল। ময়ঙ্ক তিক্ততার সাথে যোগ করল। কোনো প্রাধিকারী তদন্ত করেনি। তার বদলে আমার ওপর মানহানির অভিযোগ লাগানো হয়েছিল। আমাকে আমার মেডিকেল লাইসেন্স না হারানোর জন্য পাবলিকভাবে বিবৃতি ফিরিয়ে নিতে হয়েছিল। কিন্তু তুমি আসলে বিবৃতি ফিরিয়ে নাওনি, নয় কি? বর্মা হাসল। তুমি প্রত্যেক মামলাকে, প্রত্যেক প্রভাবিত রোগীকে, প্রমাণগুলোকে রেকর্ড করা চালিয়ে গিয়েছ। আমাকে করতে হয়েছিল। ময়ঙ্ক তার রক্ষা করল। নকল দাওয়া থেকে বাচ্চারা মরছিল। আমি এটাকে শুধু উপেক্ষা করতে পারি না। বৈশালী তার কম্পিউটারে ফিরে এলো। ঈশ্বর প্রসাদ এটা জেনে গিয়েছে, আর সে সিদ্ধান্ত নিয়েছে যে তুমি অনেক করেছ। বিপজ্জনক ছিলে তোমাকে আজাদ ছেড়ে দেওয়ার জন্য। তাকে তোমাকে স্থায়ীভাবে চুপ করাতে হয়েছে। শারীরিক হিংসা দিয়ে নয়, সেটা খুব স্পষ্ট হতো, বরং তোমার বিশ্বাসযোগ্যতা, তোমার ক্যারিয়ার, তোমার জীবনকে ধ্বংস করে। সেই রোগী যে মারা গিয়েছে, ঈশানী টুকরোগুলো যোগ করল, যার সম্পর্কে তারা বলেছে যে বাবা তাকে মেরেছে। তার নাম ছিল রিকার্ডো মেন্ডেজ। রিকার্ডো মেন্ডেজ আবার একটা অভারতীয় নাম, এটাকে বদলাতে হবে। তার নাম ছিল রাজেশ কাপুর। বৈশালী একটা মাঝারি বয়সের ব্যক্তির ছবি দেখালো। সে ফিনিক্স ফার্মাসিউটিক্যালসের জন্য অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করত। সে কোম্পানির বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিল। কক্ষে নীরবতা ছিল, কাঁচের মতো ঘন। তুমি কি বলছো যে রাজেশ কাপুর চিকিৎসা অবহেলায় মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে? বর্মা সম্পূর্ণ করল। আর তারা সব কিছু এমন ডিজাইন করেছে যে দোষ তোমার ওপর আসে। ঈশানী অনুভব করল যে তার পা টলমল করছে। ময়ঙ্ক তাকে পড়ার আগেই ধরল, তাকে কাছের চেয়ারে বসালো। বাচ্চার দুনিয়া, যা আগেই জোরালোভাবে হিলে গিয়েছিল, এখন পুরোপুরি ধসে যাচ্ছিল। কিভাবে? ময়ঙ্ক শুধু এটাই জিজ্ঞাসা করতে পারল। বৈশালী প্রযুক্তিগত গলায় কিন্তু দমিত রাগসহ ব্যাখ্যা করা শুরু করল। রাজেশ কাপুর অভ্যন্তরীণ রক্তস্রাব নিয়ে কেন্দ্রীয় হাসপাতালে এসেছিল। রেকর্ড বলছে যে তুমি অপারেশনের আগে নিয়মিত রক্ত পরীক্ষার আদেশ দিয়েছিলে, কিন্তু সেই পরীক্ষায় হেরফের করা হয়েছে। সে স্ক্রিনে দস্তাবেজ দেখালো। কেউ ফলাফল বদলে দিয়েছে যাতে এটা লুকানো যায় যে কাপুরকে একটা অত্যন্ত শক্তিশালী রক্ত পাতলা করা পদার্থ দিয়ে বিষ দেওয়া হয়েছে। যখন তুমি তার অপারেশন করলে, তাহলে রক্তস্রাব থামানো অসম্ভব ছিল। যত কিছু তুমি করেছ, লোকটা আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। হে ভগবান! ময়ঙ্ক চেয়ারে বসল, মুখ হাতে ঢেকে। কিন্তু আরও অনেক কিছু আছে। বৈশালী নির্মমভাবে চালিয়ে গেল। ড সিদ্ধার্থ মালহোত্রা, তোমার সহকর্মী যে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তার কি? তাকে কাপুরের মৃত্যুর ৩ দিন পর একটা অফশোর অ্যাকাউন্টে ২ মিলিয়নের পরিমাণ স্থানান্তর করা হয়েছে, যা ফিনিক্স ফার্মাসিউটিক্যালসের একটা সহায়ক কোম্পানি থেকে এসেছে। ঈশানী লাফিয়ে উঠে দাঁড়াল। তার ছোট মুষ্টিগুলো করা ছিল। তাহলে সেই ডাক্তার মিথ্যে বলেছে, আমার বাবা নির্দোষ, পুরোপুরি। বর্মা মাথা নাড়ল। কিন্তু এটাকে আদালতে প্রমাণ করা কঠিন হবে। ঈশ্বর প্রসাদের গভীর সম্পর্ক আছে। বিচারক, রাজনীতিবিদ, পুলিশ সব তার পকেটে আছে। তাহলে আমরা কি করব? ময়ঙ্ক জিজ্ঞাসা করল, আগের থেকে অনেক বেশি হারানো অনুভব করে। আমরা লড়াই করব। কথোপকথনে একটা নতুন গলা যোগ হল। সবাই ঘুরে বিচারক রাঘবেন্দ্র সিংকে সেই সাইড দৌড় থেকে ভিতরে আসতে দেখতে লাগল। কিন্তু এবার তিনি তার হুইল চেয়ারে নেই। তিনি ক্রাচের সাহায্যে দাঁড়িয়ে ধীরে ধীরে কিন্তু উদ্দেশ্যপূর্ণভাবে তাদের দিকে চলছিলেন। ঈশানী একটা চিৎকার দমাল। ময়ঙ্ক লাফিয়ে বিচারকের দিকে দৌড়াল। তুমি কি করছ? তোমার চলার চেষ্টা করা উচিত নয়। সিং সম্পূর্ণ করল। অবশেষে একটা চেয়ারে পৌঁছে আর একটা ক্লান্ত আহ সহ নিচে পড়তে। ডক্টর শর্মা, আমরা দুজনেই সত্য জানি। তুমি আমাকে বছরের পর বছর আগে বলেছিলে। তিনি তার কোট খুলল। স্পষ্টভাবে বিকশিত মাংসপেশিযুক্ত হাত দেখাল। আমার শরীর চলতে পারে।
যে অধ্যয়ন তুমি আমাকে দেখিয়েছিলে সেগুলো স্পষ্ট ছিল। নার্ভগুলো ঠিক হয়ে গিয়েছে, মাংসপেশিগুলো কাজ করছে, শারীরিকভাবে আমি সক্ষম, কিন্তু মানসিকভাবে? ময়ঙ্ক শুরু করল। মানসিকভাবে আমি একটা কাপুরুষ। সিং তাকে থামাল। দুর্ঘটনার আঘাত, সত্য সামনে আসলে সবকিছু হারানোর ভয়, বছরের পর বছর মিথ্যে বলার অপরাধবোধ আমার মনে যে কোনো শারীরিক পক্ষাঘাতের থেকে অনেক শক্তিশালী জেল তৈরি করেছে। তিনি সোজা ঈশানীর দিকে দেখল। যতক্ষণ না একটা সাহসী বাচ্চা আমাকে দেখায়নি যে সাহসের আসল অর্থ কী। এটা ভয়ের অনুপস্থিতি নয়, এটা তারপরেও সঠিক কাজ করা। তুমি এখানে কেন? বর্মা জিজ্ঞাসা করল, বিচারকের উপস্থিতি থেকে স্পষ্টভাবে অবাক হয়ে। কারণ আমাকে আজ এটা মিলেছে। সিং তার পকেট থেকে একটা খাম বের করল। ভিতরে একটা একাকী ছবি ছিল। তার ছেলের কোণে ডিজিটাল তারিখ অনুসারে সেই দিন তোলা। ছেলের মাথার চারপাশে কেউ লাল মার্কার দিয়ে একটা নিশানা বানিয়েছে। ঈশানী অনুভব করল যে তার রক্ত জমে গেল। ময়ঙ্ক ছবিটা নিল, তার হাত রাগে কাঁপছিল। ঈশ্বর প্রসাদ মামলা স্থগিত হবার পর ছাড়েনি। সিং ব্যাখ্যা করল। তার গলা অস্থির কিন্তু ঘৃণায় ভরা ছিল। সে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছে। সে আমাকে বলেছে যে যদি আমি নতুন মামলায় ডক্টর শর্মাকে দোষী না সাব্যস্ত করি তাহলে আমার পরিবারের দাম চোকাবে। আর তুমি তাকে কি উত্তর দিয়েছ? বৈশালী জিজ্ঞাসা করল। যে সে যেন নরকে যায়। সিং শুধু উত্তর দিল যে আমি এখন তার কুকুর হয়ে ক্লান্ত হয়ে গিয়েছি, যে এবার আমি সঠিক কাজ করব, যত কিছু দাম চোকাতে হোক। সে আবার উঠে দাঁড়াল, ক্রাচের সাহায্যে। প্রচেষ্টা স্পষ্ট ছিল, তার কপালে ঘাম বইছিল, কিন্তু সে সোজা দাঁড়াল। ডক্টর শর্মা, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ যখন কেউ আর ঝুঁকি নিতে চায়নি। তুমি আমাকে শিখিয়েছ যে কিছু রহস্য মিথ্যা থেকে অনেক ভারী হয়। এখন আমি তোমার জন্যেও সেই করব। আমি ষড়যন্ত্রের সম্পর্কে, ধমকির সম্পর্কে, সব কিছুর সম্পর্কে সাক্ষ্য দেব। এটা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করবে। ময়ঙ্ক সতর্ক করল। হয়তো। সিং মাথা নাড়ল। কিন্তু অন্তত আমি আমার ছেলের চোখে বিনা লজ্জা অনুভব করে দেখতে পারব। একটা ফোন বাজল, পল ভাঙল। বৈশালী উত্তর দিল। সে কিছুক্ষণ শুনল আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? বর্মা তুরন্ত জিজ্ঞাসা করল। এটা পুলিশে আমার যোগাযোগ ছিল। সে কাপা হাতে ফোন কেটে দিল। তারা এইমাত্র ডক্টর শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেছে। তারা বলছে যে তিনি বিনা অনুমতিতে শহর থেকে বাইরে বেরিয়ে তার অন্তর্বর্তী জামিনের শর্ত লঙ্ঘন করেছেন। কিন্তু আমি শহর থেকে বাইরে যাইনি। ময়ঙ্ক বিরোধিতা করল। আমরা জানি, বর্মা গর্জন করল। কিন্তু প্রসাদকে সত্য হওয়ার দরকার নেই, তাকে শুধু তোমাকে আবার বন্দি করার বাহানা দরকার। সঙ্গীত, আমাদের কাছে কত সময় আছে? সিং জিজ্ঞাসা করল। পেট্রোল দল পথে আছে, হয়তো 15 মিনিট, হয়তো 20। ঈশানী অনুভব করল যে ঘাবড়াহট তাকে আচ্ছন্ন করছে। তারা এইমাত্র তার বাবাকে আজাদ করেছে, আর এখন তারা তাকে আবার গ্রেপ্তার করতে যাচ্ছে। সারা বলিদান, সারা ব্যথা বেকার হয়ে গিয়েছে। না, সে জোরে বলল, তার স্বরে দৃঢ়তায় নিজেকে অবাক করে। আমরা তাদের জিততে দেব না। ঈশানী বেটি, ময়ঙ্ক শুরু করল। না বাবা। সে তাকে থামাল। আর তার চোখে কিছু এমন ছিল যা কক্ষে সবার দৃষ্টি আকর্ষণ করল। সেই খারাপ লোকটা মনে করে যে সে আমাদের ভয় দেখাতে পারে। সে মনে করে যে আমরা দুর্বল কারণ আমরা ভালো। সে বৈশালীর দিকে ঘুরল। তুমি বলেছিলে যে তোমার কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে, নয় কি? সেই সব ছবি আর কাগজাত? হ্যাঁ, কিন্তু সাক্ষ্য বিনা অপরাধী মামলার জন্য এটা যথেষ্ট নয়। তাহলে সাক্ষ্য পাওয়া যাক, ঈশানী ঘোষণা করল। আমার বাবা শত শত লোককে বাঁচিয়েছে। সেই সব লোক যারা আদালতে উঠে দাঁড়িয়েছিল তারা সব বলতে পারে, তাদের গল্প বলতে পারে। সঙ্গীত, এটা গ্রেপ্তারি ওয়ারেন্টকে থামাবে না, বর্মা ইশারা করল। কিন্তু এটা পাবলিক চাপ তৈরি করতে পারে। সিং বুঝল যে ঈশানী কোথায় যাচ্ছে। যদি আমরা এটাকে পাবলিকভাবে উন্মোচিত করি, যদি আমরা লোকেদের দেখাই যে এটা একটা জাদুঘরের শিকার, তাহলে ঈশ্বর প্রসাদকে পিছিয়ে যেতে হবে। তার শক্তি ছায়ায় কাজ করার উপর ভিত্তি করে। বৈশালী নতুন আশা সহ চকচক করে তার চোখ দিয়ে সম্পূর্ণ করল। যদি আমরা তাকে আলোয় টেনে আনি তাহলে সে পুড়ে যাবে। বর্মা বিপজ্জনকভাবে হাসল। একটা পরিকল্পনা তৈরি হতে লাগল। দ্রুত, সঙ্গীত, ঝুঁকিপূর্ণ, সম্ভবত ধ্বংসাত্মক, কিন্তু এটা তাদের একমাত্র আশা ছিল। বৈশালী বর্মা নেতৃত্ব নিল। আমাকে সেই সব স্বাধীন সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হবে, যাদের তুমি চেনো, যারা প্রসাদের পকেটে নেই। কাল সকালে একটা প্রেস কনফারেন্স আয়োজন করো। শ্রীমতী গীতা দেবী, ময়ঙ্ক যোগ করল। সে আমার সব রোগীকে চেনে, সে সাক্ষ্যের আয়োজন করতে পারে। আমি বিচার ব্যবস্থায় আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করব। সিং প্রস্তাব করল, যারা ভ্রষ্টাচার থেকে ক্লান্ত। প্রসাদ যত মনে করে তার থেকে অনেক লোক আছে। আর আমি? ঈশানী জিজ্ঞাসা করল, আমি কি করতে পারি? ময়ঙ্ক তার সামনে হাঁটু টেকে বসল। তার ছোট হাতগুলো তার হাতে নিল। তুমি আমার সাহসী, সবচেয়ে কঠিন কাজ করবে। তুমি বিশ্বাস করবে যে বড়রা অবশেষে সঠিক কাজ করবে, আর যদি তারা না পারে? তার চোখে অশ্রু ভরে এলো। আর যদি তারা তোমাকে আবার নিয়ে যায়? তারপর সে তার কপালে চুমু খেল। তুমি আমাকে আগেই শিখিয়েছ যে সাহসযুক্ত একটা বাচ্চা দুনিয়াকে বদলে দিতে পারে। আমার বিশ্বাস যে তুমি আমাদের আবার বাঁচানোর উপায় খুঁজে পাবে।
দূর থেকে সাইরেনের গলা গুঞ্জরিত হতে লাগল। সঙ্গীত। সবাই তনাবে এলো। আমাদের যেতে হবে। বর্মা ময়ঙ্ককে একটা পিছনের দরজার দিকে ধাক্কা দিল। একটা টানেল আছে যা পাশের ভবনে যায়। বৈশালী, এখানে তাদের থাকার কোনো প্রমাণ ধ্বংস করো। থামো। সিং ময়ঙ্ককে কাঁধে হাত রেখে থামালো। ডক্টর, যদি আমরা আবার না দেখা করি, আমরা আবার দেখা করব। ময়ঙ্ক তাকে থামালো। আর যখন তা হবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঈশানী সাহস করে গলা বের করার চেষ্টা করতে করতে জিজ্ঞাসা করল, যদিও তার গলা কাঁপছিল। একটা নিরাপদ জায়গায়, মলহোত্রা উত্তর দিল। আর তারপর তুমি এমন কিছু শুনবে যা তোমার বাবা কখনো চাননি যে তুমি জানো। তারা ২০ মিনিট গাড়ি চালিয়ে গেল, যতক্ষণ না তারা শহরের বাইরের এলাকায় একটা পরিত্যক্ত হাসপাতালে পৌঁছল। সঙ্গীত। মলহোত্রা গাড়ি থামাল আর অস্থিরভাবে গাড়ির দরজা খুলল। ঈশানীর দিকে ঘুরল। তার চশমা খুলল যা সে সবসময় পরত। তার চোখ লাল, ক্লান্ত ছিল। ২ বছর, সঙ্গীত, আগে সে কোনো ভূমিকা ছাড়াই শুরু করল। আমার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল। সঙ্গীত। গুরুতর লিউকিমিয়া। তার খুব দামি এক্সপেরিমেন্টাল ওষুধের দরকার ছিল। আমার কাছে সেই টাকা ছিল না। ঈশানী চুপচাপ তাকে শুনছিল। এটা বুঝতে পারছিল না যে সে কোথায় যাচ্ছে। সঙ্গীত। ঈশ্বর প্রসাদ আমার কাছে এলো। মলহোত্রা চালিয়ে গেল। তার গলা ভাঙছিল। সে আমাকে একটা সওদা দিল। সে আমার ছেলের পুরো চিকিৎসার খরচ দেবে যদি আমি সেই কাজ করি যা সে সময় এলে আমার কাছে চাইবে। সঙ্গীত। আমার বাবার সম্পর্কে মিথ্যা বলা। ঈশানী সম্পূর্ণ করল। হ্যাঁ। মলহোত্রা দায়নীয়ভাবে মাথা নাড়ল। যখন রাজেশ কাপুর মারা গেল, প্রসাদ আমাকে ফোন করল। সে আমাকে ঠিকঠাক বলে দিল যে মামলায় আমাকে কি বলতে হবে, যে তোমার বাবা অবহেলায় অপারেশন করেছিলেন, যে তিনি প্রোটোকলকে উপেক্ষা করেছিলেন, যে তাদের অহংকারের কারণে মৃত্যু হয়েছে। সঙ্গীত। আর তুমি স্বীকার করলে? ঈশানীর গলা ঘৃণায় ভরা ছিল। আমার ছেলে মরছিল, মলহোত্রা রক্ষা করল। কিন্তু দৃঢ় বিশ্বাস ছাড়া তুমি কি করো? যাকে তুমি ভালোবাসো তাকে বাঁচানোর জন্য? ঈশানী তার বাবার জন্য যা কিছু করেছিল, আদালতে লিফাফা নিয়ে যাওয়া, ধমকি দেওয়ার কথা ভাবল, আর ব্যথাদায়ক স্পষ্টতার সাথে বুঝল যে সে আর মলহোত্রা এত আলাদা নয়। কিন্তু তারা তোমার ছেলেকে বাঁচিয়েছে, সে অবশেষে বলল না। মলহোত্রা মাথা নাড়ল। তার মুখে অশ্রু বইছিল। সে ৩ মাস আগে মারা গিয়েছে। প্রসাদ যে ওষুধ দিয়েছিল সেগুলো সেই ত্রুটিপূর্ণ লাইনের ছিল যা তোমার বাবা রিপোর্ট করার চেষ্টা করেছিলেন। আমার ছেলে সেই মিথ্যার কারণে মরেছে যার বাঁচানোতে আমি সাহায্য করেছিলাম। গাড়িতে নীরবতা ছিল, কাঁচের মতো ভারী। এই জন্যই আমি এখানে আছি। মলহোত্রা তার মুখ মুছল। এজন্যই আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ আমি যথেষ্ট সময় কাপুরুষ হয়ে বেঁচেছি। আমার ছেলে একটা ভালো বাবার হকদার ছিল, আর তোমার বাবা এই হকদার যে কেউ অবশেষে সত্য বলুক। কোন সত্যের কথা? ঈশানী জিজ্ঞাসা করল। মলহোত্রা গ্লাভ কম্পার্টমেন্ট থেকে একটা মোটা লিফাফা বের করল। সবকিছু এখানে আছে। প্রসাদের সাথে আমার কথোপকথনের রেকর্ডিং, দস্তাবেজ যা প্রমাণ করে যে রাজেশ কাপুরকে বিষ দেওয়া হয়েছে, ব্যাংক ট্রান্সফার, প্রসাদের পেরোলে থাকা সব ডাক্তার, বিচারক আর পুলিশ অফিসারদের নাম। তুমি এটা আগে কেন দাওনি? আমি ভয় পেয়েছিলাম, সে স্বীকার করল। প্রসাদ আমাকে ধমকি দিয়েছিল। সে বলেছিল যে যদি আমি কথা বলি তাহলে আমার পরিবার দাম চোকাবে। কিন্তু তারপর আমি একটা ১০ বছরের বাচ্চাকে দেখলাম, যা আমি করার সাহস করিনি। আমি সেই আদালতে তোমার সাহস দেখলাম, আর আমি নিজের উপর এত লজ্জিত হলাম যে আমি সেই অপরাধ বোধের সাথে বাঁচতে পারলাম না। সে ঈশানীকে লিফাফা দিল। এটা আকাশ বর্মাকে নিয়ে যাও, সে জানবে কি করতে হবে। এটা একমাত্র কপি। যদি এটার কিছু হয় তাহলে প্রসাদ জিতে যায়। আর তুমি? ঈশানী কাপা হাতে লিফাফা নিল। আমি তোমার বাবাকে ফিরিয়ে আনব। মলহোত্রা আবার গাড়ি স্টার্ট করল। আমি জানি তারা তাকে কোথায় রেখেছে। যখন প্রসাদ মনে করে যে আমি তার পক্ষে আছি, আমি স্বাধীনভাবে ঘুরতে পারি। আমাকে কি করে জানবে যে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ না? ঈশানী তাকে চ্যালেঞ্জ করল। মলহোত্রা রিয়ারভিউ মিরার দিয়ে তার দিকে দেখল। তুমি জানো না, কিন্তু তোমার বাবা কখনো কখনো লোকেদের ভালোত্বে বিশ্বাস করতেন, যদিও তাদের করা উচিত ছিল না। আমার মনে হয় আমরা দুজনেই এই দুনিয়ায় এখনও কিছু ভালো বাকি আছে বলে দাড়ি লাগিয়েছি। সে তাকে শহরে ফিরিয়ে নিয়ে গেল, কিন্তু অ্যাপার্টমেন্টে নয়। সে তাকে সেই ভবনের সামনে ছেড়ে দিল যেখানে বৈশালীর অফিস ছিল। ঈশানী নামার আগে মলহোত্রা শেষবার কথা বলল। তোমার বাবাকে বলো যে আমার আফসোস। আমি যদি পিছনে যেতে পারি। তুমি পারো। ঈশানী তাকে থামালো। তুমি এখনই সঠিক কাজ করে পিছনে যেতে পারো। মলহোত্রা মাথা নাড়ল।
তার মুখে একটা দুঃখ ভরা হাসির ছায়া ছিল। তুমি আমার চেনা অনেক বড়দের থেকে বেশি বুঝতার। তোমার বাবার তোমার উপর খুব গর্ব হওয়া উচিত। গাড়ি দূরে চলে গেল, ঈশানীকে রাস্তায় একা ছেড়ে দিল, একটা লিফাফা নিয়ে, যাতে তাদের সবার ভাগ্য ছিল। সে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠল আর বৈশালীর দরজায় জোরে টকা দিল। আকাশ বর্মা দরজা খুলল। যখন সে একা বাচ্চাকে দেখল তাহলে তার অভিব্যক্তি অবাক হয়ে বিপদে বদলে গেল। তোমার বাবা কোথায়? তারা তাকে নিয়ে গিয়েছে। ঈশানী দ্রুত ভিতরে এলো তাকে লিফাফা দিতে দিতে। কিন্তু আমাদের কাছে এটা আছে, ডামাল হোত্রা। সে বদলে গিয়েছে, এটা সবকিছু আছে যা আমাদের দরকার। বৈশালী লিফাফা নিল আর কন্টেন্ট পরীক্ষা করতে লাগল। প্রত্যেক দস্তাবেজ, প্রত্যেক রেকর্ডিং, প্রত্যেক দোষী প্রমাণের টুকরোর সাথে তার চোখ বড় হয়ে যাচ্ছিল। হে ভগবান, সে ফিসফিসালো, এটা প্রসাদকে পুরোপুরি ধ্বংস করার জন্য যথেষ্ট, ডজন লোককে বন্দী করার জন্য যথেষ্ট। এটা এই কারণেই তারা আমার বাবাকে মেরে ফেলবে, যদি তাদের জানা যায় যে এটা আছে। ঈশানী সম্পূর্ণ করল। বর্মার ফোন বাজল, সে উত্তর দিল, কিছুক্ষণ শুনল আর তার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। এটা রাঘবেন্দ্র সিং ছিল। সে ফোন কেটে বলল, তাকে এইমাত্র প্রসাদ থেকে একটা মেসেজ এসেছে। যদি আমরা সব প্রমাণ না দিই আর পরে ৩ ঘণ্টায় প্রেস কনফারেন্স বাতিল না করি, তাহলে তারা ডা শর্মাকে মেরে ফেলবে। ঈশানী অনুভব করল যে দুনিয়া থেমে গিয়েছে। তারা প্রমাণ জিতেছিল, কিন্তু তারা একমাত্র জিনিস হারাতে যাচ্ছে যা মানে রাখে। আমরা কি করব? বৈশালী বর্মা আর ঈশানীর মাঝে দেখতে দেখতে জিজ্ঞাসা করল। বাচ্চা সোজা হয়ে দাঁড়াল। তার মুখে যে অশ্রু তৈরি হচ্ছিল তা মুছে দিল। তার চোখে কিছু নতুন ছিল। এটা শুধু সাহস বা হতাশা নয়, এটা পূর্ণ দৃঢ় সংকল্প ছিল। আমরা দুটো জিনিস করব, সে দৃঢ় গলায় বলল। আমরা আমাদের বাবাকে বাঁচাবো আর প্রসাদকে একই সময় ধ্বংস করব। কিভাবে? বর্মা জিজ্ঞাসা করল। ঈশানী হাসল। এটা একটা বাচ্চার হাসি নয়, এটা সেই ব্যক্তির হাসি যে বড়দের খেলা খেলতে শিখেছে আর জিততে প্রস্তুত ছিল। সেই একমাত্র শক্তি দিয়ে যাকে প্রসাদ কিনতে বা ধমকি দিতে পারে না। সে উত্তর দিল, সত্য, পুরো দুনিয়ার জন্য লাইভ। আর সে একটা পরিকল্পনা ব্যাখ্যা করা শুরু করল, যা এত ঝুঁকিপূর্ণ, এত অসম্ভব ছিল যে এটা তখনই কাজ করতে পারে যদি সবাই তার ভূমিকা পুরোপুরি পালন করে। ঘড়িতে ৩ ঘণ্টা বাকি ছিল। শেষ লড়াই শুরু হতে যাচ্ছিল। কনভেনশন সেন্টারের প্রেস রুম খচাখচ ভরা ছিল। টেলিভিশন ক্যামেরা, উৎসুক সাংবাদিক, যারা সেই কনফারেন্সের কথা শুনেছিল, যাতে দেশের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল ষড়যন্ত্রের সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঠিক সেটাই যা ঈশানী পরিকল্পনা করেছিল, সর্বোচ্চ পাবলিক প্রদর্শন। কিন্তু কেউ জানত না যে এটা শুধু একটা প্রেস কনফারেন্স নয়, এটা একটা জাল ছিল, আর চারা সে নিজেই ছিল। তুমি এটা নিয়ে নিশ্চিত? বৈশালী ঈশানীর ব্লাউজে লুকানো ছোট মাইক্রোফোন ঠিক করতে করতে তাকে জিজ্ঞাসা করল। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমার বাবা মরে যাবে। ঈশানী একটা শান্তির সাথে উত্তর দিল, যা সে অনুভব করছিল না। এটা আমাদের একমাত্র সুযোগ। আকাশ বর্মা তার ঘড়ি অস্থিরভাবে দেখছিল। মালহোত্রা বলেছিল যে সে ময়ঙ্ককে ১১টার মধ্যে অবস্থানে নিয়ে আসবে। 10:30 হয়ে গিয়েছে, 15 মিনিট। আর বিচারক রাঘবেন্দ্র সিং? ঈশানী জিজ্ঞাসা করল। পথে আছে। বর্মা নিশ্চিত করল, কিন্তু ঈশানী, তোমাকে কিছু বোঝার দরকার। যদি রাঘবেন্দ্র সত্যিই তোমার পরিকল্পনা অনুসারে চেষ্টা করে, তাহলে তার শরীর উত্তর দিতে পারবে না। মানসিক লকোয়া শুধু এজন্য অদৃশ্য হয় না কারণ তুমি এটা চাও, এটার একটা অত্যধিক আবেগীয় উদ্দীপকের দরকার। আমি জানি ঈশানী মঞ্চের দিকে দেখল, যেখানে তার বাবা দ্বারা বাঁচানো ডজন রোগী আগে থেকেই বসেছিল, সাক্ষ্য দেবার জন্য প্রস্তুত। এজন্যই এটা কাজ করবে। দরজা খুলল আর শ্রীমতী গীতা দেবী ভিতরে এলো। তাদের পিছনে বিচারক রাঘবেন্দ্র সিং তার হুইল চেয়ারে ছিলেন। কিন্তু ঈশানী তাদের মধ্যে কিছু আলাদা দেখল। তাদের চোখে দৃঢ় সংকল্প ছিল, উদ্দেশ্য ছিল। সব প্রস্তুত সিং? জিজ্ঞাসা করল। সবকিছু, বর্মা নিশ্চিত করল। লাইভ সম্প্রচার ঠিক 10 মিনিটে শুরু হবে। 20টা আলাদা চ্যানেল সাথে ইন্টারনেট সম্প্রচার। যখন একবার এটা শুরু হয়ে যায় তাহলে কোনো ফিরে আসা নেই, ঠিক আছে? সিং মাথা নাড়ল, কারণ ঈশ্বর প্রসাদ এইমাত্র তার উপস্থিতি নিশ্চিত করেছে। যে নীরবতা ছড়িয়ে পড়ল সেটা বিদ্যুতের ছিল। কি? বৈশালী প্রায় চিৎকার করল। প্রসাদ এখানে আসছে? আমি তাকে একটা বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিলাম। সিং বিনা হাস্যে হাসল। আমি তাকে বলেছিলাম যে যদি সে এই কনফারেন্স থামাতে চায় তাহলে তাকে আমার সাথে মুখোমুখি দেখা করতে হবে। তার অহংকার তাকে এটা প্রত্যাখ্যান করার অনুমতি দেয়নি। এটা একদম ঠিক, ঈশানী বলল। তার মাথা আগে থেকেই পরিকল্পনা সামঞ্জস্য করছিল। যদি সে এখানে আছে তাহলে সে আমার বাবাকে আঘাত করতে পারবে না। তাকে বাবার সওদার জন্য দরকার হবে। একদম, সিং সম্মত হল। কিন্তু সতর্ক থাকো বাচ্চা, যখন প্রসাদকে ঘিরে ফেলা হয় তাহলে সে বিপজ্জনক হয়ে ওঠে। 10:55-তে হল খচাখচ ভরা ছিল। ক্যামেরা লাগানো ছিল। সাংবাদিকরা তাদের প্রশ্ন প্রস্তুত করছিল। আর ভিড়ের মধ্যে কোথাও ঈশানী জানত যে প্রসাদের লোকেরা আদেশের অপেক্ষায় ছিল। 11টায় আকাশ বর্মা মঞ্চে এলো। ভিড়ের ফিসফিসানি তুরন্ত শান্ত হয়ে গেল। মহিলা ও পুরুষেরা তার গলার লাউডস্পিকারে গুঞ্জরিত হল। এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ, যা এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বোঝার উপায় বদলে দেবে।
সেই মুহূর্তে পিছনের দরজা খুলল। ঈশ্বরপ্রসাদ এমন ভিতরে এলো যেন সে জায়গার মালিক। লম্বা রূপালী চুল, পুরোপুরি আঁচড়ানো, স্যুট যার দাম একটা নতুন গাড়ির থেকে বেশি, তার উপস্থিতি মনোযোগের দাবি করছিল। কিন্তু ঈশানী কিছু দেখল, তার চোখ অস্থির হয়ে কিছু খুঁজছিল, বা কেউ। আমরা এখানে আছি, বর্মা চালিয়ে গেল, একটা ষড়যন্ত্র উন্মোচন করার জন্য যার নির্দোষ জীবন নিয়েছে। এটা উন্মোচন করার জন্য যে কিভাবে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধে হেরফের করেছে, অফিসারদের ঘুষ দিয়েছে, আর যারা সত্য উন্মোচনের ধমকি দিয়েছে তাদের হত্যা করেছে। প্রসাদ গলির মাঝে থামল, তার মুখ শান্ত রইল, কিন্তু ঈশানী কার কাঁধে টেনশন দেখল। আর শুরু করার জন্য বর্মা ঈশানীর দিকে ইশারা করল। আমি তোমাদের সেই ব্যক্তির সাথে পরিচয় করাতে চাই যার সাহস ছিল যা আমাদের অনেক বড়দের মধ্যে নেই। ঈশানী শর্মা। ঈশানী মঞ্চে উঠল, ক্যামেরা তার দিকে ঘুরল। হাজার, হয়তো লক্ষ লোক সেই মুহূর্ত দেখছিল। তার হৃদয় এত জোরে ধুককিপ করছিল যে সে মনে করল সবাই শুনতে পাচ্ছে। আমার নাম ঈশানী শর্মা, সে শুরু করল। মাইক্রোফোন দিয়ে তার গলা বাড়ানো হলো। আমি 10 বছরের, আর আমার বাবা ডক্টর ময়ঙ্ক শর্মার উপর মিথ্যা অভিযোগ লাগানো হচ্ছে, একটা অপরাধীর যা তিনি করেননি। দর্শকদের মধ্যে প্রসাদ সামনে এগোলো, তার বডিগার্ড রণনৈতিকভাবে হলে ছড়িয়ে পড়ল। কিন্তু আমি এখানে শুধু তার রক্ষা করার জন্য নই, ঈশানী চালিয়ে গেল। আমি এখানে আসল অপরাধীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য আছি। ডজন, হয়তো শত শত লোকের মৃত্যুর জন্য দায়ী লোকটার বিরুদ্ধে। সেই লোকটা যে ঠিক সেখানে দাঁড়িয়ে আছে। সে সোজা ঈশ্বরপ্রসাদের দিকে ইশারা করল। ক্যামেরা দ্রুত ঘুরল, ফ্ল্যাশ গান ফেটে পড়ল। প্রসাদ 20টা লাইভ সম্প্রচার ক্যামেরার কেন্দ্রে আটকে গেল। এটা খুব গুরুতর অভিযোগ বাচ্চা, প্রসাদ নিয়ন্ত্রিত গলায় বলল। ক্যাম দ্রুত ঘুরল বাড়ায়া, ক্যামেরা দ্রুত ঘুরল বাড়ায়া। কিন্তু ঈশানী মাস্কের পিছনের বিষ দেখল। এমন অভিযোগ যা মানহানি মনে করা যেতে পারে। মানহানি। ঈশানী তার পকেট থেকে একটা ডিভাইস বের করল। তবু যখন আমার কাছে এটা আছে, এটা সেই ইউএসবি ছিল যা মালহোত্রা দিয়েছিল, যাতে রেকর্ডিং, দস্তাবেজ, অকাট্য প্রমাণ ছিল। ঈশানী এটাকে উঁচু করল। এতে তোমার রেকর্ডিং আছে যাতে তুমি রাজেশ কাপুরকে বিষ দেওয়ার আদেশ দিয়েছ। এতে বিচারক, পুলিশ অফিসার আর ডাক্তারদের ঘুষ দেওয়ার ব্যাংক ট্রান্সফার আছে। এতে সেই সব হাসপাতালের লিস্ট আছে যাদের ত্রুটিপূর্ণ ওষুধ দেওয়া হয়েছে। সব কিছু। প্রসাদের মুখ থেকে রং উড়ে গেল। এটা অসম্ভব, এমন কোনো প্রমাণ নেই। না, একটা নতুন গলা যোগ হল। সিদ্ধার্থ মালহোত্রা মঞ্চে এলো। তার মুখ বড় স্ক্রিনে প্রজেক্ট করা হলো। কারণ আমি এটা ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি। তোমার সাথে আমার প্রত্যেক কথোপকথন, তুমি আমাকে আদালতে মিথ্যা বলার জন্য প্রত্যেক নির্দেশ দিয়েছ, সব কিছু রেকর্ড করা আছে। প্রসাদ একটা পদক্ষেপ পিছিয়ে গেল। তার চোখ দ্রুত একটা বেরোনোর পথ খুঁজছিল। আর এটা শুধু আমার কথা তোমার বিরুদ্ধে নয়, মালহোত্রা চালিয়ে গেল। 37টা আরও ডাক্তার সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। তোমার কাছে সবাইকে ঘুষ দেওয়া হয়েছে। সবাই সেই অপরাধবোধের সাথে বাঁচতে ক্লান্ত। এছাড়া বিচারক রাঘবেন্দ্র সিং তার হুইলচেয়ার মঞ্চের সামনে ঘুরিয়ে আনল। আমি ব্যক্তিগতভাবে ডাক্তার শর্মাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাকে দেওয়া ধমকির সম্পর্কে সাক্ষ্য দেব। 37টা আরও ডাক্তার সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত। আমার পরিবারের বিরুদ্ধে ধমকি, আমার ছেলের বিরুদ্ধে হলে হট্টগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা প্রশ্ন চিৎকার করছিল। ক্যামেরা প্রসাদের উপর কেন্দ্রিত ছিল, যে এখন স্পষ্টভাবে ঘাবড়ে যাচ্ছিল। এটা একটা সার্কাস, সে অবশেষে চিৎকার করল। একটা সফল ব্যবসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তোমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে কিছু নেই। বৈশালী একটা সাইড স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখা গেল। সে একটা রেকর্ডিং চালাতে শুরু করল। প্রসাদের গলা অবিস্মরণীয় ছিল। দেশকে হিলিয়ে দেওয়া প্রেস কনফারেন্সের 2 দিন পর ঈশানী হাসপাতালের বিছানায় জেগে উঠল। তাকে আঘাত লাগেনি ছিল, কিন্তু গত সপ্তাহের আবেগীয় আর শারীরিক ক্লান্তি অবশেষে তার ওপর হাবি হয়ে গিয়েছিল। ডাক্তাররা জোর দিয়ে বলেছিল যে তাকে বিশ্রাম আর পর্যবেক্ষণের দরকার। তার বাবা তার পাশের চেয়ারে ঘুমাচ্ছিলেন। ময়ঙ্কের হাত তার হাত ধরে রেখেছিল। এখানে এমনকি স্বপ্নেও বিচারক রাঘবেন্দ্র সিং পাশের কক্ষে গভীর শারীরিক চিকিৎসা করাচ্ছিলেন। তাদের দাঁড়ানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। 48 ঘণ্টারও কম সময়ে 50 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছিল, কিন্তু ঈশানী বিজয় অনুভব করছিল না। তাকে কিছু অন্ধকার কাছে আসতে অনুভব হচ্ছিল। দরজা চুপচাপ খুলল, আকাশ বর্মা ভিতরে এলো। তার গম্ভীর অভিব্যক্তি তার কথা বলার আগেই সবকিছু বলে দিয়েছিল। আমাদের কথা বলার দরকার, সে ফিসফিসালো, ময়ঙ্ককে না জাগানোর চেষ্টা করতে। এখন ঈশানী সতর্কতার সাথে বিছানা থেকে নামল। সে বর্মার পিছনে হাসপাতালের খালি গলিতে গেল, যেখানে বৈশালী দুবে কাঁপা হাতে একটা ট্যাবলেট নিয়ে অপেক্ষা করছিল। কি হয়েছে? ঈশানী জিজ্ঞাসা করল, যদিও তার একটা অংশ উত্তর জানতে চায়নি।
আমরা প্রসাদের সঙ্গীর পরিচয় করেছি। বৈশালী ট্যাবলেট ঘোরাল। স্ক্রিনে একটা বয়স্ক মহিলার ছবি দেখা যাচ্ছিল। প্রায় ৬০ বছরের সুরুচিপূর্ণ ঠান্ডা চোখ, যা আত্মার আর পার দেখছে বলে লাগছিল। তার নাম ডা ইন্দ্রাণী দেবী। একজন ডাক্তার। ঈশানী ভ্রুকুচকে। সে প্রসাদের বস? না, একদম না, বর্মা ব্যাখ্যা করল। সে অনেক বেশি খারাপ। প্রসাদ শুধু পাবলিক মুখ ছিল। ইন্দ্রাণী দেবী আসলে ফিনিক্স ফার্মাসিউটিক্যালস নিয়ন্ত্রণ করে, আর সে ৩টে প্রাইভেট হাসপাতাল, ২টো মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ন্ত্রণ করে, আর উচ্চতম স্তরে রাজনীতিবিদদের সাথে তার সম্পর্ক আছে। আর তাকে প্রসাদের সাথে গ্রেফতার করা হয়নি কেন? কারণ আধিকারিকভাবে তাদের মাঝে কোনো সরাসরি সম্পর্ক নেই। বৈশালী উত্তর দিল, আমাদের যত প্রমাণ ছিল সব প্রসাদের দিকে ইশারা করছিল। ইন্দ্রাণী কখনও কোনো চিহ্ন না রাখার নিশ্চয়তা করেছিল এখন পর্যন্ত। বর্মা অন্ধকারে যোগ করল, কারণ কনফারেন্সের পর সে ঘাবড়ে গিয়েছে, আর ঘাবড়ে যাওয়া লোকেরা ভুল করে। বৈশালী আর একটা ছবি স্লাইড করল। এটা কনফারেন্সের সময় হলের পিছনের অংশে তোলা একটা ছবি ছিল। একটা পাতলা লোক, প্রায় ৪০ বছরের, গভীর চশমাসহ সতর্কতার সাথে নোট নিচ্ছিল। ঈশানী অনুভব করল যে তার রক্ত জমে গেল। সে আদালতে ছিল, যেদিন সব শুরু হয়েছিল। আমি তাকে দর্শক গ্যালারিতে দেখেছিলাম। তার নাম ফরহান কুরেশি। বর্মা নিশ্চিত করল, সে সরাসরি ইন্দ্রাণীর জন্য কাজ করে। সে আমাদের প্রত্যেক কাজ, প্রত্যেক ব্যক্তি যার সাথে আমরা কথা বলেছি তার রেকর্ড করছে। কেন? ঈশানী একটা আদিম ভয় তার রিড়ের হাড়ে হামাগুড়ি দিতে অনুভব করল। কারণ ইন্দ্রাণী শুধু প্রতিশোধ চায়। বৈশালী ট্যাবলেট বন্ধ করল। ছবি দেখতে চালিয়ে যাওয়ায় অক্ষম। সে একটা মেসেজ পাঠাতে চায় যে কেউ, একদম কেউ তাকে উন্মোচিত করতে পারে না, আর এটা বলার জন্য জীবিত থাকতে পারে না। বর্মা ঈশানীর সামনে হাঁটু টেকে বসল, তার কাঁধ নম্রতার সাথে কিন্তু দৃঢ়ভাবে ধরে। ঈশানী, আমাকে তোমাকে খুব মনোযোগ দিয়ে শোনার দরকার। এই মহিলা প্রসাদের থেকে বেশি বিপজ্জনক, কারণ সে বুদ্ধিমান। সে তোমার উপর সরাসরি আক্রমণ করবে না, সে আরও অনেক খারাপ কিছু করবে। সে তোমার প্রত্যেক জিনিসকে ধীরে ধীরে পদ্ধতিগতভাবে ধ্বংস করবে যা তুমি ভালোবাসো, যতক্ষণ না তুমি এটা ইচ্ছা করতে শুরু করো যে তুমি এই লড়াই কখনো শুরু করনি। শব্দ ঈশানীর পেটে পাথরের মতো পড়ল। আমার বাবা, তোমার বাবা এখানে নিরাপদ। আমাদের প্রত্যেক প্রবেশদ্বারে গার্ড আছে। বর্মা আশ্বস্ত করল, কিন্তু আরও লোক আছে যারা সাহায্য করেছে। গীতা দেবী, ডাক্তার মালহোত্রা, বিচারক রাঘবেন্দ্র সিং, তারা সবাই এখন লক্ষ্য, যেন ব্রহ্মাণ্ড তার কথার নিশ্চয়তা করছে। বৈশালীর ফোন বাজল। সে উত্তর দিল, কিছুক্ষণ শুনল, আর তার মুখ পুরোপুরি রং হারাল। কি? বর্মা জিজ্ঞাসা করল। গীতা দেবীর উপর এইমাত্র আক্রমণ হয়েছে। কেউ তার বাড়িতে ঢুকে সবকিছু ভেঙে চুরে দিয়েছে। একটা নোট ছেড়ে দিয়েছে। নোটে কি ছিল? বৈশালী ফোন তুলল, তাকে পাঠানো একটা ছবি দেখাতে। নোট পত্রিকা থেকে কাটা অক্ষরে লেখা ছিল, যেন সাসপেন্স ফিল্মে হিরোরাও রক্ত ঝরায়। বিশেষ করে ছোট ঈশানী অনুভব করল যে তার পা টলমল করছে। বর্মা তাকে পড়ার আগেই ধরল। আমাদের সবাইকে এখান থেকে বের করতে হবে, বৈশালী তুরন্ত বলল। ময়ঙ্ককে, রাঘবেন্দ্র সিংকে, ঈশানীকে, একটা নিরাপদ জায়গায় যেখানে তারা না। ঈশানী এর গলা হতাশাকে কেটে দিল। আমরা লুকোব না। ঈশানী, তুমি একটা বাচ্চা, তুমি পারবে না। আমি এটা শেষ করেছি। সে চিৎকার করল, নিজেকে ২ বড়কে অবাক করে। আমি প্রসাদকে উন্মোচিত করেছি, আমি বিচারককে বুঝিয়েছি, আমি সব টুকরো একসাথে জোড়া, আর আমি এখন লুকোব না, কারণ একটা খারাপ মহিলা আমাকে ভয় দেখাতে চায়। তার মুখে অশ্রু বইছিল, কিন্তু তার গলা কাঁপছিল না। যদি সে আমাকে ভয় দেখাতে চায়, তাহলে আমি তাকেও ভয় দেখাব। আমি তাকে দেখাবো যে যত শক্তিশালী হোক না কেন, সে সেই ব্যক্তিকে হারাতে পারে না যে ভালোবাসার জন্য লড়াই করে। বর্মা তার সামনে দাঁড়ানো বাচ্চাকে দেখল, আর কিছু দেখল যা তাকে একসাথে গর্বিত আর ভয় পাওয়া করানো। সে কাউকে দেখল যে সবকিছু বলিদান করতে প্রস্তুত। তুমি কি প্রস্তাব করছ? সে অবশেষে জিজ্ঞাসা করল। একটা জাল। ঈশানী তার অশ্রু মুছে, কিন্তু এবার সে চুয়া। বগলের কক্ষে বিচারক রাঘবেন্দ্র সিং একটা সমান্তরাল বারের সামনে দাঁড়িয়েছিলেন, কাঁপতে কাঁপতে কিন্তু উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপ তুলছিলেন। ফিজিওথেরাপিস্ট তাকে উৎসাহিত করছিল, কিন্তু সিং কোনো রকমে শুনছিল না। তার মাথা কোথাও অন্য ছিল। দরজা খুলল, আর তার বড় ছেলে অনিরুদ্ধ সিং ভিতরে এলো। সে একটা ২৫ বছরের যুবক ছিল, সেই ব্যক্তি যাকে ডাক্তার ময়ঙ্ক বছরের আগে বাঁচিয়েছিল। বাবা, সে হাঁপাতে বলল, আমার আপনার সাথে কথা বলার দরকার, এটা খুব জরুরি। সিং ক্লান্ত কিন্তু তার অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে হুইল চেয়ারে বসল। কি হয়েছে বেটা? আমাকে আজ এটা মিলেছে। অনিরুদ্ধ একটা লিফাফা বাড়াল। ভিতরে ছবি ছিল, তার অ্যাপার্টমেন্ট থেকে বেরোনো, কাজে যাওয়া, বন্ধুদের সাথে দুপুরের খাবার খাওয়া ছবি।
প্রত্যেক ছবিতে তার মুখে লাল এক্সের নিশানা ছিল। সিংয়ের মুখ থেকে রং উড়ে গেল। এটা কখন এলো? আজ সকালে। বাবা, আরও কিছু আছে। তারা বলেছে যে যদি আপনি আশা মামলায় প্রসাদের সংগঠনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে আমি। না, সিং তাকে থামাল। তার গলা ভাঙছিল। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি তোমাকে। কি, তুমি পিছিয়ে যাবে? যা কিছু হয়েছে তারপর। অনিরুদ্ধ তার বাবার সামনে হাঁটু টেকে বসল। বাবা, আমার কথা শোনো। বছরের পর বছর আমি আপনাকে সেই চেয়ারে বন্দি দেখেছি। আপনার শরীরের নয়, বরং আপনার ভয়ের। আর এখন যখন আপনি অবশেষে ওঠার সাহস পেয়েছেন, তাহলে কি আপনি আবার বসে যাবেন? কিন্তু তুমি আমার ছেলে। আমি ঝুঁকি নিতে পারি না? ডা শর্মা আমাকে তখন বাঁচিয়েছিলেন যখন আমি ৮ বছরের ছিলাম। অনিরুদ্ধ থামল। তিনি আমাকে দ্বিতীয় জীবনের সুযোগ দিয়েছিলেন। আর তুমি কি জানো আমি সেই সুযোগ দিয়ে কি করেছি? আমি মেডিকেল পড়েছি। আমি শিশুরোগ বিশেষজ্ঞ হয়েছি। আমি ডজন বাচ্চার জীবন বাঁচিয়েছি, কারণ কেউ আগে আমাকে বাঁচিয়েছিল। সিংয়ের মুখে অশ্রু বইছিল। যদি আমরা সঠিক জিনিস রক্ষা করতে করতে মরি, অনিরুদ্ধ চালিয়ে গেল, তাহলে আমরা সেই জীবনের সম্মান করতে করতে মরি যা ডা শর্মা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু যদি আমরা কাপুরুষের মতো বাঁচি, তাহলে তিনি আমাকে বৃথা বাঁচিয়েছিলেন। বাবা আর ছেলে গলা লাগাল। দুজনেই কাঁদছিল, দুজনেই ভয় পাচ্ছিল, দুজনেই দৃঢ় ছিল। সেই মুহূর্তে ঈশানী বর্মা আর বৈশালীর সাথে দরজায় দেখা গেল। মাননীয় বিচারক মহোদয়, সে দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আপনার সাহায্য আরেকবার দরকার, কিন্তু এবার এটা আগের থেকে অনেক বেশি বিপজ্জনক হবে। সেই রাতে শহরের বাইরের এলাকায় একটা হাভেলিতে ডা ইন্দ্রাণী দেবী ফারহান কুরেশির থেকে রিপোর্ট নিচ্ছিল। ধমকি দেওয়া হয়েছে, ফারহান জানাল। শ্রীমতী গীতা দেবী ভয় পেয়েছে। বিচারকের ছেলেও ২৪ ঘণ্টায় সব সাক্ষ্য দেওয়ার জন্য খুব ভয় পেয়ে যাবে। আর বাচ্চা? ইন্দ্রাণী দামি মদের চুমুক নিতে নিতে জিজ্ঞাসা করল। সে হাসপাতালে আছে, পাহারা দেওয়া হচ্ছে, কিন্তু দুর্বল। ভালো। ইন্দ্রাণী হাসল। বাচ্চারা সবসময় নায়কদের দুর্বলতা হয়। যখন ডা শর্মা দেখবে যে আমরা তার মেয়ের সাথে কি করব। আমাকে থামানোর জন্য ক্ষমা করুন। কথোপকথনে একটা নতুন গলা যোগ হল। দুজনেই ডা সিদ্ধার্থ মলহোত্রাকে সামনের দরজা থেকে ভিতরে আসতে দেখল। নিরাপত্তা গার্ড দিয়ে এসকর্ট করা হচ্ছিল। ডা মালহোত্রা, ইন্দ্রাণীর সত্যিকারের অবাক হয়ে উঠে দাঁড়াল। তুমি এখানে কি করছো? আমি একটা সওদা করতে এসেছি। মলহোত্রা ক্লান্ত গলায় উত্তর দিল। আমি জানি যে আপনি ঈশানীকে আঘাত করার পরিকল্পনা করছেন, আর আমি এই সংগঠনের কারণে আরেকটা বাচ্চাকে মরতে দিতে পারি না। তোমার ছেলে আগেই মরে গিয়েছে, ডাক্তার, ফরহান নিষ্ঠুরভাবে বলল। তুমি আর কি হারাতে পারো? আমার আত্মা। মলহোত্রা শুধু উত্তর দিল। আমি আগেই আমার ছেলেকে হারিয়েছি, আমি আগেই আমার সম্মান হারিয়েছি, কিন্তু একটা জিনিস যা আমি হারাব না, তা হল মরার আগে একটা সঠিক কাজ করার সুযোগ। ইন্দ্রাণী তাকে মনোযোগ দিয়ে দেখল। তুমি কি প্রস্তাব করছো? আমাকে ঈশানীকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যেতে দাও। আমি তোমাকে সেই কাজ করার একটা আদর্শ সুযোগ দেব যা তোমাকে করতে হবে। বদলে তুমি ডা শর্মা আর বাকি সবাইকে একা ছেড়ে দাও। আমরা সেই সদা কেন করব? ফরহান অবিশ্বাসে জিজ্ঞাসা করল। আমরা বাচ্চাকে যখন খুশি তখন নিতে পারি। তুমি পারবে না। মালহোত্রা তিক্ততার সাথে হাসল। কারণ এখন তার কাছে গার্ড আছে, কারণ মিডিয়া লাগাতার তার পিছু নিচ্ছে। কেউ স্পষ্ট হরকত দেখলে। কিন্তু যদি আমি সেই লোকটা যে তাকে কথিতভাবে বাঁচিয়েছে তাকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যাই, এটা বলে যে এটা তার রক্ষার জন্য, তাহলে কেউ সন্দেহ করবে না। ইন্দ্রাণী এটা বিবেচনা করল। আর তোমাকে এই সওদা থেকে কি মিলবে? শান্তি। মলহোত্রা উত্তর দিল। এটা জানার শান্তি যে আমি অন্তত এই বিপর্যয়ে একটা জিনিস বাঁচিয়েছি। বাচ্চাকে বাঁচাও, আর ডা শর্মা আমার হাতে দাও। সে তার জন্য আত্মসমর্পণ করবে, আর আমি অবশেষে আমার ছেলেকে স্বর্গে বিনা লজ্জায় দেখতে পাব। নীরবতা ছড়িয়ে পড়ল। শেষে ইন্দ্রাণী মাথা নাড়ল। ঠিক আছে, ডা মালহোত্রা, তোমার কাছে বাচ্চাকে সোঁপর্দ করার জন্য ২৪ ঘণ্টা আছে। যদি তুমি ব্যর্থ হও, আমি ব্যর্থ হব না। মালহোত্রা ঘিরতে বলল। কাল মাঝরাত পর্যন্ত তোমার কাছে ঈশানী শর্মা থাকবে, আর এটা অবশেষে শেষ হয়ে যাবে। যখন মালহোত্রা হাভেলি থেকে বাইরে বেরোল, তাহলে সে তার গাড়ি পর্যন্ত গেল। তার পা ছিল। সে ড্রাইভারের সিটে বসল আর প্রথমবার তার ছেলের মৃত্যুর পর কাঁদল। তারপর সে তার ফোন বের করল আর একটা নম্বর ডায়াল করল। ভার্মা, সে উত্তর দিল। আমি ভিতরে আছি, পরিকল্পনা চলছে। পরের দিন যখন সূর্য শহরের উপর ঢলে পড়ছিল, ঈশানী হাসপাতালের কক্ষে জানালা দিয়ে বাইরে দেখছিল। তার বাবা অবশেষে বিশ্রাম করছিলেন, দিনের পর দিন সঠিক বিশ্রাম ছাড়া। বিচারক রাঘবেন্দ্র সিং পাশের কক্ষে চলার অনুশীলন করছিলেন। প্রত্যেক পদক্ষেপ বছরের পর বছরের আত্মগত জেলের বিরুদ্ধে একটা জয় ছিল। আর সেই শহরে কোথাও ভালো লোকেরা একটা রাক্ষসকে থামানোর জন্য একটা হতাশ পরিকল্পনায় সবকিছু ঝুঁকিতে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। ঈশানী জানালার কাঁচ ছুঁয়ে তার প্রতিবিম্ব দেখতে। সে একটা ১০ বছরের বাচ্চাকে দেখল যে খুব দ্রুত বড় হয়ে গিয়েছে,
যে দুনিয়া সম্পর্কে এমন কথা শিখেছে যা কোনো বাচ্চার জানা উচিত নয়। কিন্তু সে আরও কিছু দেখল। সে কাউকে দেখল যে খুঁজে পেয়েছে যে সাহস ভয়ের অনুপস্থিতি নয়, এটা ভয় পেলেও সঠিক কাজ করা। কাল সে তার প্রতিবিম্বকে ফিসফিসাল, এটা একটা বা অন্য উপায়ে শেষ হয়ে যাবে। আর ইন্দ্রাণী দেবীর হাভেলিতে ডাক্তার তার জানালা দিয়ে বাইরে দেখছিল, তার বিজয়ে অস্বস্থ। তাকে জানা ছিল না যে জাল ঈশানীর জন্যে নয়, এটা তার জন্যে ছিল, আর এটা বন্ধ হতে যাচ্ছিল। মাঝরাত শহরের বাইরের এলাকায় পরিত্যক্ত গোডাউন অন্ধকারে ডুবেছিল। ঈশানী ডা সিদ্ধার্থ মলহোত্রার হাত ধরে চলছিল, যাকে কথিতভাবে ইন্দ্রাণী দেবীর হাতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু যা কেউ দেখতে পাচ্ছিল না তা ছিল ছাদের বিমে লুকানো ৩০টা কেন্দ্রীয় এজেন্ট, ঈশানীর কাপড়ে সেলাই করা সূক্ষ্ম ক্যামেরা আর কাছের ভবনে তৈরি স্নাইপার। তুমি ভয় পাচ্ছ? মলহোত্রা ধীরে তাকে জিজ্ঞাসা করল, যখন তারা গোডাউনের দরজার কাছে পৌঁছল। আমি খুব ভয় পাচ্ছি, ঈশানী স্বীকার করল। কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছেন যে ভয় তখনই জিতে যায় যখন আমরা সঠিক কাজ করা বন্ধ করে দিই। মলহোত্রা তার হাত কড়া করে ধরল। তুমি আমার চেনা কোনো বড়র থেকে বেশি সাহসী। দরজা খুলল। ভিতরে ডা ইন্দ্রাণী দেবী ফারহান কুরেশিয়ার ডজম পার্ডের সহ অপেক্ষা করছিল। গোডাউনের হালকা আলো নাচতে নাচতে ছায়া তৈরি করছিল, যা সবকিছুকে একটা দ্বৈত স্বপ্নের মতো লাগছিল। ডা মলহোত্রা? ইন্দ্রাণী হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আমি দেখছি যে তুমি তোমার সওদা পালন করেছ, এখানে বাচ্চা আছে। মলহোত্রা ঈশানীকে ধীরে সামনে ধাক্কা দিল। এখন তুমি তোমার কাজ করো, ডা শর্মা আর বাকি সবাইকে একা ছেড়ে দাও। অবশ্যই, ইন্দ্রাণী ধীরে মিথ্যা বলল, ঈশানীর কাছে এসে। ছোট, তুমি খুব ঝামেলা তৈরি করেছ, যতটা একটা বাচ্চার করা উচিত নয়, আর তুমি অনেক লোককে আঘাত করেছ। ঈশানী উত্তর দিল। তার ভয়ের বাবেও তার গলা দৃঢ় ছিল, যতটা কারো করা উচিত নয়। ইন্দ্রাণী ঈশানীর লেবেলে ঝোঁকে। তুমি কি জানো যে সেই বাচ্চাদের কি হয় যারা চুপ থাকে না? তারা এমন মহিলা হয়ে যায় যারা দুনিয়া বদলে দেয়। ঈশানী তার চোখে সোজা দেখতে দেখতে উত্তর দিল। একটা মুহূর্তের জন্য ইন্দ্রাণীর অভিব্যক্তিতে কিছু চমকালো, হয়তো অবাক বা অনিচ্ছাকৃত সম্মান, দয়ালুতা। সে অবশেষে উঠতে উঠতে বলল, আমরা তোমার দৃঢ় সংকল্পযুক্ত কাউকে আমাদের সংগঠনে ব্যবহার করতে পারতাম। ফারহান, তাকে নিয়ে যাও। কোথায়? গোডাউনে। একটা নতুন গলা গুঞ্জরিত হল। মূল লাইট হঠাৎ জ্বলে উঠল, সবাইকে অস্থায়ীভাবে অন্ধ করে দিল। যখন দৃষ্টি স্পষ্ট হল, তাহলে আকাশ বর্মা মূল প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল, যার কিনারায় হাতিয়ার তাকানো কেন্দ্রীয় এজেন্ট ছিল। ড ইন্দ্রাণী দেবী, বর্মা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, তোমাকে হত্যার ষড়যন্ত্র, নকল ওষুধর তস্করি, পাবলিক অফিসারদের ঘুষ দেওয়া আর প্রায় ৩৭টা অতিরিক্ত অভিযোগের জন্য গ্রেফতার করা হচ্ছে। ইন্দ্রাণীর মুখ আত্মবিশ্বাস থেকে এক মুহূর্তে রাগে বদলে গেল। কিভাবে? আমাদের কি করে জানা গেল যে তুমি ব্যক্তিগতভাবে আসবে? মলহোত্রা এক পদক্ষেপ সামনে এলো, ইন্দ্রাণীর গার্ডদের থেকে দূরে। কারণ আমি মাসের পর মাস তোমার মানসিক প্রোফাইল অধ্যয়ন করেছি। তুমি কখনো গণ্ডা কাজ অন্যদের উপর ছেড়ে দাও না। তুমি সবসময় শেষ আঘাতের জন্য উপস্থিত থাকতে চাও। তোমার অহংকার তোমাকে অন্য কিছু করার অনুমতি দেয় না। দেশদ্রোহী। ফারহান তার হাতিয়ার বের করার চেষ্টা করল, কিন্তু ৩ এজেন্ট তাকে ছোঁয়ার আগেই তাকে নিচে ফেলে দিল। আমি দেশদ্রোহী নই, মলহোত্রা শান্তভাবে বলল, যখন ফারহানকে হাতকড়া লাগানো হচ্ছিল। আমি একটা বাবা যে এই সংগঠনের কারণে তার ছেলেকে হারিয়েছে, আর এখন আমি নিশ্চিত করব যে কোনো অন্য বাবা একইটা না পার হয়। ইন্দ্রাণী পিছনের বেরোনোর দিকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার পথ অবরুদ্ধ পেল। বিচারক রাঘবেন্দ্র সিং অন্ধকার থেকে বেরিয়ে এলো, কিন্তু তার হুইল চেয়ারে নয়। সে একটা ব্যাসাকির সাহায্যে ধীরে ধীরে চলছিল, কিন্তু তার পুনরুদ্ধার গরিমার সাথে চলছিল। ড ইন্দ্রাণী দেবী, তিনি বললেন, আর তার গলায় বছরের পর বছরের ন্যায়ের ভার ছিল, যা অবশেষে মিলছিল। সুপিরিয়র কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে আমার ক্ষমতায় আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করব যে তুমি প্রত্যেক অভিযোগের মুখোমুখি হও, প্রত্যেক জীবন যা তুমি ধ্বংস করেছ, প্রত্যেক পরিবার যা তুমি বরবাদ করেছ। তুমি, ইন্দ্রাণী কাঁপা আঙুল দিয়ে তার দিকে ইশারা করল, তুমি তো লকোয়াগ্রস্ত ছিলে। কিভাবে? একটা সাহসী বাচ্চা আমাকে শিখিয়েছে যে আমাদের মাথায় যে জেল আমরা তৈরি করি সেগুলো যে কোনো শারীরিক খাঁচার থেকে বেশি শক্তিশালী। সিং উত্তর দিল, আর আসল স্বাধীনতার একমাত্র পথ সঠিক কাজ করা, যত কিছু দাম হোক। ঈশানী কার দিকে দৌড়ালো। সিং তার খালি হাত বাড়ালো, আর সে তার দিকে সিটকে গেল যখন এজেন্ট ইন্দ্রাণীকে ঘিরে ফেলল। এটা এখানে শেষ হয় না, ইন্দ্রাণী ফিসফিসালো যখন তাকে হাতকড়া লাগানো হচ্ছিল। আমার কাছে উকিল আছে, কানেকশন আছে, উচ্চ পদে বন্ধু আছে। ছিল। বৈশালী দুবে একটা ট্যাবলেট ধরে দেখা গেল, কারণ গত ৩০ মিনিটে যখন তুমি এখানে ছিলে, কেন্দ্রীয় এজেন্ট তোমার প্যারোলে ১৭টা ভ্রষ্ট অফিসারকে একসাথে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ২ জন সাংসদ, ৫ বিচারক আর ড্রাগ রেগুলেটরি এজেন্সির ডিরেক্টর রয়েছে। যখন ইন্দ্রাণীর রং উড়ে গেল,
কারণ ঈশানী শুধু তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করেনি, বর্মা ব্যাখ্যা করল, সে পুরো নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা করেছে। মলহোত্রার দস্তাবেজে প্রত্যেক নাম, প্রত্যেক ব্যাংক ট্রান্সফার, প্রত্যেক রেকর্ড করা কথোপকথন আমরা সবকিছু ব্যবহার করেছি। একটা বাচ্চা, ইন্দ্রাণী পূর্ণ অবিশ্বাসে ফিসফিসাল, একটা 10 বছরের বাচ্চা আমাকে ধ্বংস করেছে? না, ঈশানী স্পষ্ট গলায় বলল, তোমার নিজের বদমাইশি তোমাকে ধ্বংস করেছে। আমি শুধু এটা নিশ্চিত করেছি যে দুনিয়া এটা দেখে। সেই মুহূর্তে গোডাউনের পেছনের দরজা খুলল। মায়াঙ্ক শর্মা দৌড়তে দৌড়তে ভিতরে এলো। সে পরিকল্পনার অংশ হিসেবে কামান্ড বহনে অপেক্ষা করছিল। যখন সে ঈশানীকে নিরাপদ দেখল, তাহলে তার পা স্বস্তিতে প্রায় ঢিলে পড়ে গেল। বাবা! ঈশানী তার দিকে দৌড়াল, তার বাহুতে লাফিয়ে পড়ল। মায়ঙ্ক তাকে ধরল, তাকে হাওয়ায় ঘুরিয়ে তার মুখে অশ্রু স্বাধীনতায় বইছিল। আমার সাহসী, আমার বীর, আমার ছোট দানব, আমরা করে দেখিয়েছি বাবা। ঈশানী তার গলা থেকে শিশকি। এটা শেষ হয়ে গিয়েছে, আমরা এখন নিরাপদ, তোমার কারণে। মায়ঙ্ক তাকে নিচে বসিয়ে তার চোখে দেখার জন্য হাঁটু টেকে বসল। তোমার সাহস, তোমার বুদ্ধি, তোমার বিশাল হৃদয়, যা কখনো সঠিক জিনিসে বিশ্বাস করা ছাড়েনি। বাবা আর মেয়ে গলা লাগাল যখন এজেন্ট ইন্দ্রাণী দেবীকে হাতকড়া লাগিয়ে বাইরে নিয়ে যাচ্ছিল। শ্রীমতী গীতা দেবী, যে কমান্ড সেন্টার থেকে সমন্বয় করছিল, অশ্রু ভরা চোখে গোডাউনে প্রবেশ করল। শর্মা, সে ভাঙা গলায় বলল, 40 বছর ধরে আমি হাসপাতালে অনেক কিছু দেখেছি, কিন্তু আমি কখনো এমন কিছু দেখিনি যা এই বাচ্চা তোমার জন্য করেছে। সে আমার জীবনের থেকে বেশি কিছু বাঁচিয়েছে। মায়ঙ্ক ঈশানীকে আর কড়া করে গলা লাগিয়ে উত্তর দিল, সে আমাকে মানবতায় বিশ্বাস হারানো থেকে বাঁচিয়েছে। 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টের শুনানি কক্ষ খচাখচ ভরা ছিল, কিন্তু এবার মায়াঙ্ক শর্মাকে বিচার করার জন্য নয়, বরং তাকে সম্মানিত করার জন্য। ঈশানী প্রথম সারিতে বসেছিল, একটা সুন্দর পোশাক পরা যা শ্রীমতী গীতা দেবী কেনার জন্য জোর দিয়েছিল। তার পাশে বৈশালী আর বর্মা ছিল, তাদের পিছনে ডজন রোগী ছিল যাদের মায়ঙ্ক বছরের পর বছর বাঁচিয়েছে। বিচারক রাঘবেন্দ্র সিং অনুষ্ঠানের অধ্যক্ষতা করছিলেন। সে বিনা ব্যাসাখী, বিনা সাহায্যে মঞ্চের পিছনে দাঁড়িয়েছিলেন। তিনি 3 সপ্তাহ গভীর চিকিৎসায় কাটিয়েছিলেন, আর এখন প্রায় বিনা কষ্টে চলতে পারতেন। তাদের রিকভারির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, লক্ষ লক্ষ লোকের জন্য অনুপ্রেরণা হয়ে গিয়েছিল, যারা তাদের নিজের লড়াইয়ের মুখোমুখি হচ্ছিল। মায়ঙ্ক শর্মা সিং তার পুনরুদ্ধার অধিকারিত্বের সাথে ঘোষণা করল, 15 বছর ধরে তুমি এই সম্প্রদায়ের অনুকরণীয় নিষ্ঠার সাথে সেবা করেছ, তুমি জীবন বাঁচিয়েছ। যখন অন্যরা ঝুঁকি নিতে অস্বীকার করেছিল, তুমি দুর্বলদের রক্ষা করেছ। যখন অন্যরা চোখ ফিরিয়ে নিয়েছিল, আর তুমি আমাদের সবাইকে হিপোক্রেটিক পথের আসল অর্থ শিখিয়েছ। মায়ঙ্ক আবেগে অভিভূত হয়ে মঞ্চে উঠল। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ কথা এটা, সিং চালিয়ে গেল, তুমি আমাদের শিখিয়েছ যে সত্যিকারের মহানতা কখনো না পড়ায় নয়, বরং প্রত্যেকবার যখন আমরা পড়ি তাহলে ওঠায়। আমার ক্ষেত্রে আক্ষরিকভাবে। হালকা হাসি হলে ছুমিয়ে পড়ল। এই জন্য তোমাকে নাগরিক যোগ্যতা পদক প্রদান করা আমার সম্মান, যা এই আদালত দ্বারা দেওয়া যাওয়া সর্বোচ্চ সম্মান। শর্মা, তুমি মানবতার সেরা প্রতিনিধিত্ব করো। যখন সিং মায়ঙ্কের গলায় পদক পড়াল, তাহলে তালি বধির করে দেওয়া ছিল। কিন্তু মায়ঙ্কের চোখ শুধু একজনের উপর ছিল, মাননীয় বিচারক মহাদয়। যখন তালি শান্ত হল, তাহলে সে বলল, আমি স্বীকার করি যে এই সম্মানের হকদার কেউ আরও আছে, যে আমার থেকে অনেক বেশি এই পরিচয়ের হকদার। সে ঈশানীর দিকে ঘুরল। আমার মেয়ে যে 10 বছর বয়সে অধিকাংশ লোকের জীবনভরে যত সাহস দেখায়, তার থেকে বেশি সাহস দেখিয়েছে, যে সঠিক জিনিসের রক্ষার জন্য সব কিছু ঝুঁকিতে ফেলে দিয়েছে, যে আমাদের সবাইকে শিখিয়েছে যে বয়স মানে রাখে না, যখন তোমার হৃদয় যথেষ্ট বড় হয়। ঈশানী উঠে দাঁড়াল, লজ্জায় তার গাল লাল হয়ে গেল। যখন সব তার দিকে ঘুরল, সে আমার নায়িকা। ময়ঙ্ক সঙ্গীত চালিয়ে গেল। অপটা তাদের নায়িকা, অপটা অপ্তা। তার গলা ভাঙছিল। আর যদি এই দুনিয়ায় ন্যায় থাকে, তাহলে তাকে কোনোদিন সেই পরিচয় মিলবে যার সে হকদার। আমার মনে হয় সিদ্ধার্থ মালহোত্রা তার সিট থেকে উঠে দাঁড়াল, যে সেই দিন আজ। এক এক করে হলে সবাই উঠে দাঁড়াল। তালি ধীরে শুরু হল, তারপর বাড়ল, তারপর একটা গর্জনে বদলে গেল, যা দেওয়াল কাঁপাচ্ছিল। ঈশানী এখন খোলাখুলি কাঁদছিল, তাকে ঘিরে থাকা ভালোবাসায় অভিভূত। শ্রীমতী গীতা দেবী মঞ্চে উঠল, আর ঈশানীর মাথায় তাজা ফুলের মুকুট রাখল। সবচেয়ে সাহসী বাচ্চার জন্য যাকে আমি চিনি, সে ফিসফিসাল। সেই রাতে তাদের অ্যাপার্টমেন্টে, যাকে তারা অবশেষে বিনা ভয়ে বাড়ি বলতে পারে, ময়ঙ্ক ঈশানীকে তার বিছানায় লোপেটছিল। সপ্তাহে প্রথমবার দুজনেই বিনা দরজায় গার্ড, বিনা দুঃস্বপ্নে ঘুমাতে পারে। বাবা, ঈশানী বলল,
যখন সে তাকে শুভরাত্রি চুমো দিল। তোমার মনে হয় দুনিয়া এখন একটু ভালো হয়েছে? ময়ঙ্ক বিছানার কিনারে বসল, তার চুল সহলাতে। আমার মনে হয় দুনিয়া অসীম ভালো হয়েছে, কারণ তুমি এতে আছো। কারণ তুমি আমাদের মনে করিয়ে দিয়েছ যে একটা ব্যক্তি যত ছোটই হোক না কেন সবকিছু বদলাতে পারে যখন সে সঠিক কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা সব লায়ক ছিল বাবা? ঈশানী ছোট গলায় জিজ্ঞাসা করল। সারা ভয়, সারা ব্যথা, চারপাশে দেখো। ময়ঙ্ক তার কক্ষের দেওয়ালে ঢাকা চিঠির দিকে ইশারা করল। কৃতজ্ঞ লোকের চিঠি, বাঁচানো পরিবারের, তার সাহস থেকে অনুপ্রাণিত বাচ্চাদের। দেখো, তুমি কত জীবন ছুঁয়েছ, কত লোককে হিম্মত মিলেছে, কারণ তুমি আগে হিম্মত পেয়েছ। বিচারক রাঘবেন্দ্র সিং চলছেন। ঈশানী হাসল। ডার মালহোত্রাকে তার মুক্তি মিলেছে। ময়ঙ্ক যোগ করল, আর তুমি আজাদ। ঈশানী তাকে কড়া করে গলা লাগাল, কারণ তুমি কখনো হার মানোনি। ময়ঙ্ক তার কপালে চুমু খেল, কারণ তুমি আমার ওপর বিশ্বাস করেছ যখন কেউ করছিল না। 6 মাস পর ঈশানী তার স্কুলের আঙিনায় খেলছিল, যখন একটা ছোট বাচ্চা দমিত গলায় তার কাছে এলো। তুমি কি সেই? বাচ্চা জিজ্ঞাসা করল। ভিডিওওয়ালি বাচ্চা যে বিচারককে চালিয়েছিল? ঈশানী হাসল। আমি। তোমার নাম? সোনিয়া, উত্তর দিল। আর আমিও তোমার মতো সাহসী হতে চাই, কিন্তু আমার ভয় লাগে। ঈশানী সোনিয়ার লেভেলে হাঁটু টেকে বসল। তুমি কি একটা রহস্য জানো? আমারও ভয় লাগত। আমি প্রত্যেক দিন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা শিখেছি। কি? যে সাহস ভয় না হওয়া নয়। সাহস তখনও সঠিক কাজ করা যখন তুমি ভয়ে কাঁপছ। এটা সেই লোকদের রক্ষা করা যাদের তুমি ভালোবাসো। এটা তখন দৃঢ় থাকা যখন হার মানা সহজ হবে। সোনিয়া বড় চোখে তার দিকে দেখল। আমি কি কোনোদিন তোমার মতো সাহসী হতে পারি? তুমি এখনই সাহসী হতে পারো। ঈশানী তার হাত বাড়াল। প্রত্যেকবার যখন তুমি সত্য বলো, প্রত্যেকবার যখন তুমি কারো রক্ষা করো, সঙ্গীত, প্রত্যেকবার যখন তুমি সঠিক কাজ করো, তখনও যখন এটা কঠিন হয়, সেটাই সাহস। সোনিয়া প্রথমবার হাসতে হাসতে তার হাত ধরল, আর সেই মুহূর্তে ঈশানী বুঝল যে এটাই আসলে মানে রাখে। পদক নয়, পরিচয় নয়, বরং পরের সাহসী বাচ্চাকে তার গলা খুঁজে পাওয়ার জন্য অনুপ্রাণিত করা। তার নতুন করে তৈরি চিকিৎসা অফিসে ডাক্তার ময়ঙ্ক শর্মা দিনের শেষ রোগীকে দেখছিলেন। দেয়াল ছবিতে ঢাকা ছিল, সুস্থ হওয়া রোগী, আবার যুক্ত পরিবার, বেঁচে যাওয়া জীবন, আর কেন্দ্রে সোনালি ফ্রেমে ঈশানীর আদালতে দাঁড়ানো ছবি ছিল। ঈশ্বর প্রসাদের দিকে ইশারা করে ক্যাপশনসহ, একটা বাচ্চা দুনিয়া বদলে দিয়েছে। বিচারক রাঘবেন্দ্র সিং তার প্রথম 5 কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করল। সঙ্গীত, খুশির অশ্রুসহ ফিনিশ লাইন পার করতে তার ছেলে অনিরুদ্ধ তার পাশে দৌড়চ্ছিল। সঙ্গীত, ঠিক যেমন ঈশানীও যে তার সাথে যাওয়ার জন্য জোর দিয়েছিল। ডাক্তার সিদ্ধার্থ মলহোত্রা তার ছেলের স্মৃতিতে একটা ফাউন্ডেশন খুলল, যা টার্মিনাল অসুস্থতায় ভুগতে থাকা বাচ্চাদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। উদ্বোধন প্লেকে লেখা ছিল, সব সাহসী বাচ্চাদের সম্মানে, বিশেষ করে ঈশানী শর্মা, যে আমাদের শিখিয়েছে যে মুক্তি সম্ভব। আর একটা সর্বোচ্চ নিরাপত্তা সেলে ডাক্তার ইন্দ্রাণী দেবী 80 বছরের সাজা কাটছিল। প্যারোলের কোনো সম্ভাবনা নেই। ঈশ্বর প্রসাদ পাশের সেলে একই রকম সাজাসহ ছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ দেশ জুড়ে স্কুলে শিক্ষক ঈশানী শর্মার গল্প শোনাতেন। সেই বাচ্চা যে একটা ভ্রষ্ট ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে, সেই বাচ্চা যে তার বাবাকে বাঁচিয়েছে, সেই বাচ্চা যে একটা লক-ওয়াগ্রস্ত বিচারককে চলতে শিখিয়েছে। আর প্রত্যেক ক্লাসে, প্রত্যেক বিরতিতে, প্রত্যেক বাড়িতে বাচ্চারা সেই গল্প শুনত, আর কিছু মৌলিক কথা বুঝত, যে বড় হওয়ার জন্য তোমাকে বড় হওয়ার দরকার নেই, যে সঠিক জিনিসের রক্ষার জন্য তোমাকে বড় হওয়ার দরকার নেই, যে একটা ছোট গলা যখন সত্য বলে, তাহলে হাজার মিথ্যার থেকে বেশি শক্তিশালী হতে পারে। সেই রাতে শহরের ওপর চকচকে তারার নিচে ঈশানী তার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে তার বাবার সাথে ছিল। আদালতে সেই মঙ্গলবার থেকে অনেক মাস কেটে গিয়েছিল, যা সব কিছু বদলে দিয়েছিল। বাবা, সে জিজ্ঞাসা করল, তার মাথা তার বিরুদ্ধে রেখে। হ্যাঁ, আমার সাহসী। যদি তোমাকে এটা সব আবার করতে হয়, তাহলে কি তুমি করবে? ময়ঙ্ক তাকে আর কড়া করে গলা লাগাল। ব্যথার প্রত্যেক সেকেন্ড, ভয়ের প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক অশ্রু, আমি এটা সব আবার করব, যদি এর অর্থ এখন তোমার সাথে এই মুহূর্ত কাটানো। আজাদ,
একসাথে বিজয়। সঙ্গীত। আমিও, ঈশানী ফিসফিসালো, কারণ আমি শিখেছি যে ভালোবাসা সব সময় জিতে। হয়তো তুরন্ত নয়, হয়তো সহজে নয়, কিন্তু শেষে ভালোবাসা সবসময় জিতে। আর যখন তারা ওপর চকচক করছিল, বাবা আর মেয়ে গলা লাগিয়ে রইল, এটা জেনে যে তারা তাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়েছে আর জিতেছে। এজন্য নয় যে তারা বেশি শক্তিশালী ছিল, এজন্য নয় যে তারা বেশি বুদ্ধিমান ছিল, বরং এজন্য যে তারা কখনো সঠিক কাজ করার শক্তিতে বিশ্বাস করা ছাড়েনি। আর শেষে এটাই সেই শিক্ষা যা দুনিয়াকে মনে রাখার দরকার, যে একটা সাহসী ব্যক্তি দুনিয়া বদলাতে পারে, বিশেষ করে তখনও যখন সেই ব্যক্তি ছোট, দৃঢ় নিশ্চয়ই আর ভালোবাসার জন্য যথেষ্ট বড় হৃদয়যুক্ত হয়, তখনও যখন তাকে ঘৃণা করতে শেখানো হয়।